বাংলাদেশের একটি মুসলিম পরিবার থাকতে শুরু করে দিল্লির নয়ডাতে। মা, বাবা এবং মেয়ে। হঠাৎ একদিন মাঝরাতে মেয়েটির মা কিছু একটা শব্দ শুনে ডাইনিং রুমে গিয়ে দেখে ফ্রিজের দরজা খোলা, সেখানে কেউ একটা বসে আছে। গিয়ে দেখলেন এটি তারই মেয়ে। কিন্তু হ্যাঁ, কিন্তুটাই মেন এখানে। মেয়েটি সম্পূর্ণ নগ্ন অবস্থায় ডিপ ফ্রিজ থেকে জমে যাওয়া কাঁচা মাছ বের করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। মারাত্মক একটা পৈশাচিক ঘটনার সাক্ষী হতে চলেছেন আজকে আপনারা। আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের সানডে স্পেশাল একটি মারাত্মক হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে আমার সাথে কলে ছিলেন পূর্ণিমাদি। পূর্ণিমাদির এর আগে একটি ঘটনা আপনারা শুনেছেন, যেখানে আমরা উল্লেখ পেয়েছিলাম কালপুরুষ দর্পণের একটি পুরনো জমিদার বাড়ির ঘটনা ছিল সেটি। পূর্ণিমাদির হাজব্যান্ড একজন তন্ত্রসাধক এবং অ্যাস্ট্রোলজার। তিনি তার লাইফে একটা মারাত্মক কেস ডিল করেন, সেটা নিয়েই আজকের এই ঘটনা। আশা করছি কিউরিও ফাইটের আজকের এই ঘোষলি কল রেকর্ডিং আপনাদের খুবই ভালো লাগবে। এবং হ্যাঁ, আপনারা যদি কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিন। এবং আপনার ঘটনাও যদি কিউরিও ফাইটে শেয়ার করতে চান এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিংয়ের মাধ্যমে, তাহলে আমাকে যোগাযোগ করুন ইমেল করে curiofight@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজও করতে পারেন। ইনস্টাগ্রামে এরকম হরর কন্টেন্ট আমরা আরও দেওয়া শুরু করেছি, তো অবশ্যই ফলো করবেন। কিউরিও ফাইটের এরকম প্রত্যেকটা হরর ডোজের আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারেন এবং ইউটিউবে কমিউনিটি পোস্ট চেক করুন। তাহলে চলুন সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের আজকের একটি পৈশাচিক হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো পূর্ণিমাদি, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো কৌস্তভ? আমিও ভালো আছি। বেসিক্যালি তোমার সাথে কিউরিও ফাইটে এর আগে একটা ঘোষলি কল রেকর্ডিং হয়েছে, যেখানে তুমি বালির একটা জমিদারি বাড়ির ব্যাপারে বলেছিলে, যেটা দাদা মানে তোমার হাজবেন্ডের পৈতৃক বাড়ি ছিল, এবং সেখানে এমন অনেক কিছু রয়েছে যার কারণে সেই বাড়ির তোমরা কোনো ভাগও নাওনি, ওখান থেকে জাস্ট বেরিয়ে এসছো। এবং বিয়ের পর সেখানেও তোমার অনেক কিছু তুমি নিজে দেখেছো বা নিজে ফিল করেছো। একদম। দাদা বিজ্ঞান মঞ্চেরও সদস্য ছিল একটা সময়, কিন্তু সেখান থেকে তার লাইফটা হয়তো এই কারণেই চেঞ্জ হয়ে যায় যে এত কিছু দেখেছে, ফিল করেছে, হয়তো এই জায়গাটাতেই আসা ছিল। আমি যদি খুব ভুল না করি, দাদা অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র সাধক, তাই না? অ্যাস্ট্রোলজি বর্তমানে তাই, সেই সময় সে কমার্সের টিচার ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বিয়ের ওই সময়টা বা বিয়ের আগে? হ্যাঁ, যে ওই সময়টাই। তারপর কনভার্ট হয়ে বা তার জীবনের মোড় ঘুরে যায় বলতে গেলে। যারা আগের রেকর্ডিংটা শুনেছে তারা সমস্তটাই জানে। তো এবং বর্তমানে এখন সে তন্ত্র সাধক এবং অ্যাস্ট্রোলজার। ওকে, বেসিক্যালি আগের রেকর্ডিং এর সাথে এটার কোনো সম্পর্ক নেই, মানে অ্যাস্ট্রো সম্পর্ক নেই, এটা একটা ইনিশিয়েশন পয়েন্ট, তাই জন্যই হয়তো। বাট তুমি যখন বলছিলে দাদার ব্যাপারে, তখন আমি এটা জানতে পারি যে বাংলাদেশের এক ভদ্রমহিলা, যিনি আই থিঙ্ক দিল্লিতে থাকতেন, এখানে তাই না? নয়ডায় থাকতেন, দিল্লি। তার সাথে এমন কিছু কিছু ঘটনা ঘটে যা টু বি অনেস্ট খুবই আনক্যানি এবং খুবই ভয়ানক। মানে লিটারালি কিছুটা তো শুনেছি আমি, ঠিক আছে, আমার ভয়ের মনে হয়েছে, প্রচন্ড ভয়ের মনে হয়েছে। ভয় মানে কৌস্তভ হাড় হিম করা। মানে যে জিনিস আমি নিজের চোখে দেখেছি শ্মশানে, তো সেই জিনিস যদি কেউ দেখে ভাববে যে এটাও হয়, মানে এরমও হয়, হাড় হিম করা। আর যদি আমি পুরো ঘটনা বলি, অনেক দর্শক বা শ্রোতা বন্ধু রয়েছে, তারা হয়তো বলবে যে পূর্ণিমাদি প্রচুর সিনেমা দেখে। যেমন আগের ভিডিওতে আমি প্রচুর কমেন্ট পড়ছিলাম যে দিদিভাই অনেকবার বোধহয় ভুল ভুলাইয়া দেখেছে। তো যাদের সাথে ঘটে তারাই জানে যে জীবনের ভুল ভুলাইয়াটা কিভাবে যে তাকে গোলক ধাঁধায় গিয়ে ফেলে। আর
আজকের যে ঘটনাটা সত্যি, যেটা নিজের চোখে আমিও দেখেছি, সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো জানি না, কারণ আমাদের সাথে ঘটেনি, যার সাথে ঘটেছে তার জীবনে সত্যি দুর্ভাগ্য, এবং সব থেকে বড় কথা এর এন্ডটা খুব খারাপ। এর এন্ডটা এতটাই খারাপ, এটা মৃত্যু দিয়ে শেষ হবে। আর দাদা আই থিঙ্ক এই কেসটা সলভ করেছিলেন, হ্যাঁ। ওকে, কিন্তু ঘটনাটা শুনতে শুনতে বুঝতে পারবে যে সত্যি কি পুরোপুরি সলভ হয়েছিল নাকি একটা প্রশ্ন চিহ্ন থেকে গেছে। তো ভিডিও মানে শুরু থেকে শেষ পর্যন্ত যারা শুনবে, দর্শক বন্ধুরা, শ্রোতা বন্ধুরা, এবং তুমিও, পুরোটা তো তুমিও শোনোনি, তুমি শুনলে তারপর বলবে যে এটা কি, আসলে কি হলো এটা। ওকে, তাহলে শুরু থেকে শুরু করেছে, কি হয়েছিল বলো। তো তুমি যেটা প্রথমেই বললে যে বাংলাদেশি মুসলিম, সেই সম্ভ্রান্ত এক পরিবার, বাংলাদেশি মুসলিম, তারা কর্মসূত্রে দিল্লির নয়ডাতে থাকতো, ঠিক আছে। দুই ভাই, বড় ভাইয়ের বিয়ে হয় এবং তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়, ভীষণ ভালো, খুব সুন্দর পরিবার। ছোট ছেলে কাজের সূত্রে বা হোক বা ব্যবসায়ী ছিলেন তিনি, ব্যবসার সূত্রে হোক আসামে যাতায়াত ছিল তার, আসামে যাতায়াত ছিল, সেখানেরই একটি মেয়ের সাথে তার প্রেম হয় এবং তার সাথে বিয়ে হয়, ঠিক আছে। বউটা বাড়িতে আসে বিয়ে করার পরে, মানে নয়ডায় আসে, আসার পর পরিবারের সাথে, পরিবারের সেরকম তো বিশেষ শ্বশুর শাশুড়ি কেউই ছিল না, শুধুমাত্র যা, ভাসুর এবং তাদের একটা মেয়ে, যেটা আমি বললাম বড় ছেলের বিয়ে হওয়ার পর। তো তাদের একটা মেয়ে, তার বয়স 5 কি 6 তখন, 5 বছর কি 6 বছর মেয়েটির। এবং বিয়ে করে আসার পর খুব ভালোই চলছিল, হ্যাঁ। আস্তে আস্তে মানে বেশ অনেক দিন, অনেকগুলো বছর খুব ভালো চলেছে, বিন্দু মাত্র সন্দেহ তার প্রতি যে কারুর হবে পরিবারের, এরম কোনো কাণ্ডই সে করেনি। কিন্তু ছোট বউয়ের কথা বলছো? হ্যাঁ, ছোট বউয়ের কথা বলছি, যে আসামের মেয়ে, এটা কিন্তু টু বি নোটেড, এটা আসামের মেয়ে ছিলেন এই ভদ্রমহিলা। ওকে। তারপর সবকিছু ঠিকঠাকই চলছিল, মেয়েটাও ক্রমশ বড় হতে থাকলো, এবং মেয়েটা যত বড় হতে থাকলো তার কাকিমার সাথে তার বন্ধুত্বপূর্ণ আচরণ যেন মায়ের থেকেও বেশি বেড়ে গেল, অর্থাৎ মায়ের থেকে মাসির দরদ বেশি, যেটা আমরা প্রচলিত কথায় বলি, মায়ের থেকে এখানে কাকিমার দরদটা যেন বেশি হয়ে গেছে। কাকিমা ভীষণ ভালোবাসতো, এবং ভালো কথা, মা দেখছে যে কাকিমা এত ভালোবাসছে, এবং এত বছরেও সে কাকিমার কিন্তু কোনো সন্তান হয়নি তখন। তো স্বাভাবিক, সেই সূত্র থেকেই তারা ভেবেছিল যে ঠিক আছে, কোনো ব্যাপার না, তাকে টিউশন নিয়ে যাওয়া, স্কুলে পৌঁছে দেওয়া, মেয়ের যাবতীয় যা সব কাকিমা দেখভাল করতো। আস্তে আস্তে মেয়ে যুবতী হয়, বড় হয়, তার পিরিয়ডস এর সময় হয়, পিরিয়ডস হয়, এরপরে আসে সন্দেহের দৃষ্টি। কিরকম আমি বলি এবার। সেই ভদ্রমহিলা যখন ক্লায়েন্ট হিসাবে আমার হাজবেন্ডের কাছে আসে, মানে মেয়েটির মা, ঠিক আছে, তখন মেয়েটির মা, হ্যাঁ, মেয়েটির মা ক্লায়েন্ট হিসাবে আসে, এবং তার মুখ থেকে এই সমস্ত ঘটনা কিন্তু শোনা, মানে পূর্বের ঘটনা যেগুলো আমি এতক্ষণ ধরে বললাম, ঠিক আছে, তার মা, সেই মায়ের মুখ থেকে। সেই মা বলছে যে আমার মেয়ে, কোন সালের ঘটনা একটু বলো। বেশি দিন না কষ্ট, একদম 2023-এর ঘটনা, মানে আগের বছরের তোমার মাস হবে অগস্ট কি সেপ্টেম্বর। ওকে ওকে ওকে, একদম একদম কাছাকাছি ঘটনা, তাই আমার মানে পরিষ্কার মনে আছে, কোনো কিছু ভুল হবে না। তো সে ঘটনা বলে, তারপর মা বলছে যে বিশ্বাস করুন গুরুজি, মানে আমার হাজবেন্ডকে বলছে, বিশ্বাস করুন গুরুজি, আমাদের সন্দেহটা শুরু হলো আমার মেয়ের পিরিয়ডস হওয়ার পর। কি রকম না, মেয়ের বয়স কত হবে, 15-16, কারণ মাধ্যমিক পরীক্ষা দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পিরিয়ডস হয়েছে প্রথম। তো বলে যে কাকিমা বলে যে আমি তোকে সবকিছু শিখিয়ে দেব, মানে কিভাবে প্যাড ব্যবহার করতে হয়, কিভাবে পড়তে টড়তে হয়, এই সমস্ত কিছু শিখিয়ে দেব, কোনো ব্যাপার না। তো মাও ছিল নিশ্চিন্তে, ঠিক আছে, কাকিমার কাছে করছে, কোনো তো পুরুষ মানুষের কাছে করছে না, কাকিমা শেখাচ্ছে। এবার ওর কাকিমা নাকি, মেয়েটা পরে বলে, আসলে মেয়েটা প্রথমে বুঝতে পারেনি, পরে জানায় তার মাকে যে তার পিরিয়ডস এর প্রথম দিন থেকে তার কাকিমা ওই প্যাডের মধ্যে 3টে করে লবঙ্গ পুঁতে দিত, মানে যেটা মেয়েটা ইউজ করতো, যে প্যাডটা ইউজ করতো। এবার ধরো পরে না, ইউজ করার আগে ওটা ভরে দিত। এবার সারা 3টে লবঙ্গ, গোটা লবঙ্গ। আচ্ছা। এবার ওই লবঙ্গটা ধরো একটা মেয়ে প্রথম যখন পিরিয়ডস হয়, দিনে মোটামুটি 3টে প্যাড চেঞ্জ করে, আমি টু বি ক্লিয়ার, একদম ক্লিয়ার বলছি,
ঠিক আছে, 3টে প্যাড চেঞ্জ করে, কারণ প্রথম দিকে তার অতিরিক্ত হয়। হুম, তো 3বারই তার কাকিমা বলতো তুই কিন্তু প্যাডটা ফেলবি না, আমাকে দিবি, আমি ঠিক পলিথিনে ভরে মুড়ে ফেলবো, যাতে কেউ কিছু করতে না পারে, যেখান সেখান ফেলতে নেই তো বাবু, আমাকে দিবি। এবারে ও খুব মানে ঘেন্না করতো যে আমি এই জিনিসটা কাকিমাকে দেবো, ও তখন ওটাকে পলিথিনে মুড়েই দিত, আচ্ছা। ঠিক আছে, কাকিমার হাতে দিত যে তুমি এবার যেখানে খুশি ফেলো আবর্জনায়। কাকিমা ফেলতো, কিন্তু মেয়েটা নোটিস করে যে ওই ভেজা লবঙ্গ 3টে, মানে যে লবঙ্গটা আরে রক্তে ভিজলো, সেই লবঙ্গ 3টে কাকিমা তুলে নিত, পুনরায় আবার যখন নিউ প্যাড দেওয়া হতো সেই প্যাডে আবার পুঁতে দেওয়া হতো, ঠিক আছে, সেম লবঙ্গটাই। সেম ওই লবঙ্গটাই, সেম লবঙ্গটা। এটা ধরো একটা মান্থ হলো, 2টো মান্থ হলো, 3 মান্থে, 3rd মান্থ কি 4th মান্থ এরম হবে, এই সময় ওই বাচ্চা মেয়েটি নোটিস করে যে ওই লবঙ্গটাকে শুকনো করা হতো, খুবই গোপনীয়তার সাথে ছাদে এক কোনায় গিয়ে শুকনো করা হতো পিরিয়ডস টোটালি শেষ হয়ে যাওয়ার পরে। মানে ধরো পিরিয়ডস বন্ধ হয়ে গেল 4-5 দিনে, তারপর সেই লবঙ্গটাকে ছাদে শুকনো করে তাকে গুঁড়ো করা হতো। তারপরে মেয়েটা যখন বিকেল বেলা দুধ খেত, বর্নভিটা বা যাই হোক খেত, তার মধ্যে মিশিয়ে দিত। এইটা মেয়েটা বাবা। অনেক, হ্যাঁ, এইটা মেয়েটা অনেক পরে লক্ষ্য করে এবং তার মাকে জানায়। মানে ওই রক্তে ভেজা ওই তোমার লবঙ্গটা, হ্যাঁ ওটা একদম। গুঁড়ো করে ওটা খাওয়াতো আবার। হ্যাঁ, এবার তোমাকে আমি বলি কৌস্তব, হুম। যে কাকিমা এই কাজটা করত সে কিন্তু তন্ত্রবিদ্যায় ভয়ানক পারদর্শী। যখন আমরা এই ঘটনাটা বা এই পদ্ধতিটা শুনলাম তখনই আমরা বুঝে গেছি, কারণ আমরাও তো তন্ত্রমার্গের লোক, আমরা বুঝে গেছি যে মেয়েটাকে পুরোপুরি বশীভূত করার একটা প্রক্রিয়া। আমি এখানে শ্রোতা বন্ধুদেরকে বলবো যে এই পদ্ধতিটা কেউ কারোর উপর অ্যাপ্লাই করতে যাবেন না, কারণ এখানে একটা মন্ত্র আছে যেটা আমি এখানে ডিসক্লোজ করছি না, ওকে? ডেফিনেটলি না, হ্যাঁ। ঠিক আছে, এখানে মন্ত্র আছে, তাই আপনি যদি ভাবেন যে এই পদ্ধতিটা করলেই হবে, না, এরকম কিচ্ছু হবে না, ঠিক আছে? হুম, হুম, হুম। তো কাকিমা আসামের, এবার আমি বলি কেন আমি বলেছিলাম যে তিনি আসামের, আসাম বা মায়াঙ্কের দিকের মানুষেরা, সবাই বলবো না, কিন্তু মানে আমাদের এদিকের থেকে ওইদিকে তন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক ব্যাপারটা একটু বেশি, তাই না? হুম, হুম, হুম। কোনো কারণবশত ওই কাকিমা ভেবেছিলেন যে আমার যদি সন্তান হয়, হুম। সে, তাহলে তারা সম্ভ্রান্ত পরিবার, আগেই বলেছি খুব হাইফাই ফ্যামিলি ছিল। মানে এরা এবারে কি ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে নিয়েছিল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে বাংলাদেশ অরিজিনাল। অরিজিনাল বাংলাদেশি, হ্যাঁ। হুম, হুম, তো এরপর বাংলাদেশের যা যাবতীয় সবকিছু চুকে মুখে গেছে, কিছু নেই আর সেখানে। হুম, হুম, তো এবার ওই মেয়েটা একমাত্র সম্পত্তির মালিকানাধীন পাওয়ার কথা, হুম, সেটা যাতে না হয়, কারণ এখানে আর কোনো লজিক নেই ওই মেয়েটাকে বশ করার, ঠিক আছে? হুম। তো ও নাকি এরকম খাওয়াতো। এবার যত মানে দিন যদি যায় পরে ছেলে টেলে হয় তাহলে যেন ওর ছেলেই পায় আর কি, হ্যাঁ, আচ্ছা। এরম একটা ব্যাপার। এরম কাণ্ড করতো। আরো মাঝে মাঝে কিছু অদ্ভুত অদ্ভুত কাপড় কাচা, মানে মেয়েটা ধরো কাপড় কেচেছে, সেটাকে কাউকে মেলতে দেবে না, তার মাকেও মেলতে দেবে না, না, রিমির জিনিস আমিই মেলবো। মেয়েটার নাম হচ্ছিল রিমি। হুম, হুম। রিমির জিনিস আমিই মেলবো, তো ওর মাও কোনোদিন কোনো বাধা দেয়নি। যাই হোক, তো প্রায় দিন দেখতো মেয়েটার ওড়না গায়েব হয়ে গেছে। তো যখন কাকিমাকে জিজ্ঞেস করতে, কি রে তুই মেলেছিস, না উড়ে গেছে বোধহয়, ক্লিপ দিতে ভুলে গেছি, ঠিক আছে, এরম ভাবে ইয়ে করে দিত। তারপর খুব ঘন ঘন বাপের বাড়ি আসতো কাকিমা, মানে আসামে খুব ঘন ঘন আসতো। এটাও তার মায়ের মুখ থেকে শোনা, যে রিমির মা বলছে যে গুরুজি ও কিন্তু খুব বাপের বাড়ি যেত, এবং তারপরে যখন ও বাপের বাড়ি যেত ওর মেয়ে কিন্তু চোখে অন্ধকার দেখতো, মানে কাকিমা নেই মানে ওর জগতে কেউ নেই আর, মানে মায়ের সাথে প্রচন্ড বাজে মিসবিহেভিয়ার করতো তার মায়ের সাথে, ঠিক আছে, হুম। প্রচন্ড বাজে মিসবিহেভিয়ার করতো। যদি পড়তে বসতে বলতো একমাত্র কাকিমার কথাই শুনতো, মানে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, এরম ব্যাপার। এবার ঘটনাচক্রে কি হয়, ওর কাকু আর কাকিমা এরম অন বা বাই রোড বা আসাম আসছিল, ঠিক আছে, আচ্ছা। অ্যাক্সিডেন্টে স্পট ডেথ হয় দুজনের। দুজনেই মারা যায়? দুজনে হাজবেন্ড ওয়াইফ দুজনে মারা যায়, কাকু কাকিমা দুজনেই স্পট ডেথ হয়। মানে যে ব্ল্যাক ম্যাজিক করছিল সেও মারা যায়, হ্যাঁ। এখান থেকেই এবার আসল সূত্রপাত। যতদিন সে জীবিত ছিল সে তো খালি বশীকরণের কাজ করত এইসব, কিন্তু একজন এইরকম পাওয়ারফুল মহিলা যে দীর্ঘদিন ব্ল্যাক ম্যাজিক করে আসছে, সে যদি মারা যায় তাহলে সে কতটা ভয়ানক হতে পারে। এক্স্যাক্টলি। কারণ সে তো পিশাচজনই পাবে এমনি, কারণ যে ব্ল্যাক ম্যাজিক গুলো করছিল সেগুলো মোটেই সাত্ত্বিক মার্গের ছিল না, ভালো কিছু ছিল না।
আচ্ছা আচ্ছা। তাহলে তো সে এমনি পিশাচজনী প্রাপ্ত হবে, প্রেতজনী যাকে বলি আমরা। তারপরে সে মারা গেল কিসে? অ্যাক্সিডেন্টে, মানে অপঘাতে বলা যেতে পারে, অপমৃত্যু হয়েছে। অপমৃত্যু, যেটা ও নিজেও এক্সপেক্ট করেনি যে মারা যাবে। যাই হোক, তারপর মারা যাওয়ার পর তাদের কার্য সব হয়, কিন্তু তার মাঝখানেও যতদিন মানে ওদের কাজের নিয়ম একটু আলাদা, তুমি জানো বোধহয়, আমাদের মতো হয় না। যাই হোক, ওদের কাজের পদ্ধতি কিছু আলাদা, কারণ ওরা দিল্লিতে চলে গেলেও আসলে তো বাংলাদেশি মুসলিম, তাদের কবর দেওয়া হয়, তাই তো? মানে মুসলিমই ছিল, মানে আসামের যিনি ছিলেন তিনিও মুসলিম? না, তিনি বাঙালি ছিলেন, কিন্তু বাঙালি হলে কি হবে, সে তো বিয়ে করে মুসলিম হয়ে, ওদের সম্প্রদায় হয়ে। হ্যাঁ, তাহলে বিয়ের পর তো তাদের রিচুয়ালি মানা হবে না। তো তাকেও কবর দেওয়া হয়, তার হাজবেন্ডকেও কবর দেওয়া হয়। তারপরে তারা থাকতে শুরু করে। এরপর বাড়িতে শুরু হলো অদ্ভুত অদ্ভুত আচরণ। এমনি এমনি হচ্ছে না, তার মেয়ের সাথে হচ্ছে। যেমন মেয়ে যদি পড়তে বসছে, ধরো পড়ছে, পড়তে পড়তে হঠাৎ করে চিৎকার করে উঠল, তার মা দৌড়ে গেল, কিরে রিমি কি হলো? না, কালো কিছু একটা যেন সরে গেল। না, কালো বেড়াল ঢুকেছে? না, বেড়াল তো ঢোকেনি। তাহলে কি সরে গেল? না, বেড়াল নয় মা, বেড়ালের থেকে অনেক বড় সাইজের একটা কিছু যেন জ্বলছে, ঠিক আছে, মানে আগুনের মতো জ্বলছে যেন, সেরকম সরে গেল। মেয়েটা রীতিমতো। এটা মৃত্যুর কতদিন পর থেকে হচ্ছে? 1.5 মাস 2 মাস পর। আচ্ছা। 1.5-2 মাস কিন্তু কিচ্ছু হয়নি, একদম নিউট্রাল ছিল, ঠিক আছে, স্বাভাবিক। তো এমনিতেই ঘরে একটা মানে পুরো একটা শোক স্তব্ধ একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল তার বাড়িতে। তো রিমির বাবার ধরো ভাই মারা গেছে, তো তার তো মনে প্রচুর মানে যন্ত্রণা। যাই হোক, এবার যেহেতু ভাই মারা গেছে, তাই ভাইয়ের বিজনেসটাকেও রিমির বাবাকে দেখতে হচ্ছিল, সেই জন্য তাকেও বাইরে অনেকবার যেতে হচ্ছিল। এবার বাড়িতে থাকতো শুধু রিমি আর তার মা। তো এইভাবে থাকছে, হঠাৎ একদিন দেখে মেয়ের জ্বর, ধুম জ্বর গায়ে। তার বাবাকে ফোন করে বলে যে তুমি যাই করো না কেন, তাড়াতাড়ি চলে এসো, এরকম আমি কিছু পারছি না একা হাতে। এবার ওর বাবাও ওদিক থেকে জানায়, রিমির বাবা, যে না, এই মুহূর্তে যাওয়া কোনোভাবেই সম্ভব না, তুমি ডাক্তার দেখাও, যা দরকার হয় বলো, টাকা পয়সা আমি সব পাঠিয়ে দেবো, তোমার কিচ্ছু অসুবিধা হবে না, কিন্তু আমি যেতে অসম্ভব, আমি পারবো না। মাটা মেনে নেয়, কি করবে, কাজটাও কাজের জায়গায় রাখতে হবে, সেই জন্য আর কোনো বাকবিতণ্ডা করে না। হঠাৎ করে দৌড়ে এসে ওপর মানে মা রান্না করতে নিচে যায়, হঠাৎ করে দৌড়ে আসে যে মেয়েটার জ্বরটা দেখি কতটা নামলো বা উঠলো। একজন অসুস্থ মানুষকে তো আমরা বারবার দেখতে যাই, তো ওরম মাটা দেখে কৌস্তভ খাট থেকে উপরে, মানে শুয়েই আছে চোখ বন্ধ অবস্থাতেই, কিন্তু ওপরে দুলছে, পেন্ডুলামের মতো দুলছে। বুঝলাম না ঠিক। খাটে শুয়ে নেই, তার মেয়ে রিমি খাট থেকে অনেকটা উঁচুতে, প্রায় সিলিং ফ্যানের কাছাকাছি, হাওয়ায় ভাসছে, লেভিটেট করছে। হ্যাঁ হ্যাঁ, সিরিয়াসলি? সিরিয়াসলি, যা ওর মা বলেছে, ঠিক আছে। এটা আমার চোখের দৃশ্য, মানে নিজের চোখে দেখানো, যেটা আমার নিজের চোখে দেখা আমি সেটা অবশ্যই জানাবো। এটা তার মা দেখেছে। তার মা দেখার পর বিভৎস চিৎকার করে সেন্সলেস হয়ে যায়। এবার বাড়িতে কিন্তু আর কেউ নেই, তার মা সেন্সলেস হয়ে গেল, তার মেয়ে ওইভাবে ঝুলছে। অনেকক্ষণ পর মায়েরই জ্ঞান ফেরে, তখন দেখে সব স্বাভাবিক, তার মেয়ে বিছানাতেই রয়েছে। তখন তার মা ভাবে, ও ক্ষণিকের জন্য যেটা দেখলো, তাহলে কি সেটা ভুল, মানে সে হঠাৎ করে এসে কি সেটা দেখেনি, বুঝেছো, এরম। আর তার ওই রিমি বলে যে মেয়েটি, তার পাশেই জানলা ছিল, একটা বড় জানলা ছিল, উইন্ডো, সেখানে বলে ওই কাকিমা মারা যাওয়ার 1.5-2 মাস বাদে একটা কালো রঙের কাক রীতিমতো প্রতিদিন আসতে শুরু করে, মানে খাবার চাইতে আসতো। এরাও কাক আসছে দেখে বিস্কুট দিত মাঝে মধ্যে। তো বলে অদ্ভুত ব্যাপার, মানে কোনো কাক হাতে করে বিস্কুট দিচ্ছে, সেটাকে খাচ্ছে, মানে সে উড়ে যাচ্ছে না, কিন্তু এদেরকে ভয়ও পাচ্ছে না, বিস্কুট খেত। মাছ যদি বাছা হতো, ধরো রান্নাঘরে মাছ ধুচ্ছে, তো ওই কাকটাই, পার্টিকুলার ওই কাকটাই এসে মাছ খেয়ে যেত, ঠিক আছে। এরা আবার দিত, মানে কাকটাকে দেখলেই মাছের পটকা, মাছের তেল যা পেতো জানলা দিয়ে ছুঁড়ে ছুঁড়ে দিত, ঠিক আছে। আস্তে আস্তে ক্রমশ রাত্রিবেলাতেও কাকটা আর বাড়ি ফিরতো না, মানে বলে ওই জানলাতেই বসে থাকতো, ঠিক আছে। ওই জানলাতেই কালো, নিমেষ কালো কাকটা আর বাড়ি ফিরতো না, ওখানেই বসে থাকতো। ওকে যখন যদি তাড়ানো হতো, ও তাকাতো একটু, তারপরে আর কিন্তু উড়েও যেতই না, ওরা জানলা বন্ধ করে দিত। যাই হোক, তারপরে রিমির বাবা ফিরে আসে, রিমিরও আস্তে আস্তে জ্বর কমে যায়, সেই ঘটনা গেল। এরপর এলো সেই ভয়ানক রাত। কেন বলছি ভয়ানক,
সবাই শুয়ে আছে, তার মা, তার বাবা এবং রিমি পাশের ঘরে শুতো, কারণ সে তখন বড়, তাই একটা আলাদা রুমে সে শুতো, এবং সেটা কাকু কাকিমারই রুম, ঠিক আছে, তারা তো আর নেই, তাই ওই রুমটাতে শুতো। ওটা মেয়ের রুম করে দিয়েছিল, ওই রুমটাতে শুতো। এরপর হঠাৎ করে তার মা বাথরুম যাবে বলে হল রুম থেকে ভেতর দিকে বাথরুমটা, মানে বাথরুমে যেতে গেলে হল রুমটাকে ক্রস করতে হবে, ঠিক আছে, লিভিং। এবার তার মা দরজা খুলে বেরিয়ে বাথরুমে যাচ্ছে, দেখে ফ্রিজের আলো জ্বলছে, ফ্রিজের আলোটা জ্বলছে। তখন ওর মা ভাবে যে ঘরে তোর বাবা শুয়ে আছে, মানে রিমির বাবা শুয়ে আছে, তাহলে ফ্রিজটা কে খুললো, এটা তো হয়তো আমিই তাহলে বন্ধ করতে ভুলে গেছি নাকি, এই ভেবে বাথরুমে না গিয়ে ফ্রিজটাকে বন্ধ করতে আসে ওর মা, এগিয়ে আসে। এসে ওর মা যা দেখে, ওর মা দেখে যে রিমি তার ঘর থেকে বেরিয়ে নগ্ন, মানে ন্যাংটো অবস্থায় বেরিয়ে ডিপ ফ্রিজ থেকে মাছ বের করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি বলছি না, আমার বমি পাচ্ছে, রীতিমতো বমি পাচ্ছে, ভেবে বমি পাচ্ছে। মানে সদ্য ঘটনা, খুব পুরনো নয় তো। তার মাটা কৌস্তব বলছিল, আর অঝরে কাঁদছিল, বলছে আমার মেয়েকে ন্যাংটো অবস্থায় আমার মেয়ে ডিপ ফ্রিজে যদি মাছ থাকে স্বাভাবিক বরফ হয়ে যায় তো সেটা, বলছে মনেই হচ্ছে না দেখে যে ও মানে মাছটাকে কিভাবে যে খাচ্ছে, আমি অবাক যে ও ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর মাছটার তো রক্ত টক্ত কিছু বেরোচ্ছে না, কারণ ও তো বরফে পুরো ফ্রোজেন হয়ে আছে, একদম ডিপ হয়ে আছে। তো ও পাথরের মতো সেটাকে দাঁত দিয়ে কাটছে আর খাচ্ছে। ও খালি মা একবার বলে, রিমি কি করছিস? তখন একটা গোঙানি শব্দ, এরা মা ভয় পেয়ে দুপা সরে যায়, পেছনে সরে যায়। দূর থেকে আবার বলে, রিমি বেরিয়ে আয়, ওখান থেকে কি করছিস? তখন ও বলে যে দিদি ভাই আমার উপর চোটপাট করো না। তখন ওর মা আশ্চর্য হয় যে রিমি ওকে দিদি ভাই বলে কেন ডাকছে। এই দিদি ভাই তো ওকে ওর যা ডাকত, হ্যাঁ দিদি ভাই আমাকে বিরক্ত করো না। তারপরে রিমির মায়ের ওখানে আর দাঁড়িয়ে থাকার সাহস হয়নি এবং রিমিকে টেনে আনারও সাহস হয়নি। ও দৌড়ে শুধু ওর বাবার কাছে যায় আর বলে তাড়াতাড়ি চলো, মেয়েকে দেখবে। এবার ওর বাবাকে যে ডেকে মেয়ের কাছে নিয়ে যাবে সেটাও তো কুলোচ্ছে না, কারণ তার মেয়ে তো নেক্ট অবস্থায় আছে। হ্যাঁ মানে অবশ্যই তার বাবাকে কি করে নিয়ে যাবে, তাকে তো তার গায়ে একটা কিছু চাপা দিতে হবে। এবারে তার মায়ের তো সেই সাহসটুকুও কুলোচ্ছে না যে তার গায়ে কিছু চাপা দিই বা সামনে যায়। তার এত বিভৎস রূপ, ঠিক আছে, চুল টুল একেবারে বলছে সামনের দিকে ওইভাবে কেটে 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 যেমন চিকেন লেগ পিস মানুষ খায় ওরকম ভাবে কেটে মাছটাকে খাচ্ছে, আর বলছে দিদি ভাই আমার পিছনে লাগতে এসো না বা আমার উপর চোটপাট করো না, এরকম। তখন ওর বাবাকে সব ঘটনা বলে। ওর বাবা মানে ঘুমের মধ্যে মানুষ তো, এবার ছিল, হঠাৎ করে ওঠে, গিয়ে ঠাস করে কিছু না দেখে, মানে একদম চোখ বন্ধ অবস্থায় যা যায় আর গিয়ে ঠাস করে একটা চড় মারে রিমিকে, ঠিক আছে, মেয়েকে ওইভাবে দেখেনি, বলে আমি গিয়ে খালি চড় মারি ওর মায়েরই কথা শুনে। তারপর সাথে সাথ রিমি ওই ফ্রিজের কাছে দাঁড়িয়ে ছিল তো, ফুল বডি সমেত পড়ে যায়, ব্যাক পেছন দিকে পড়ে যায়, ধাপ করে পড়ে যায়। তারপর চোখ বন্ধ, অজ্ঞান। ওর মা ফ্রিজ বন্ধ করে, চোখে মুখে মেয়ের জল ছেটায়, গায়ে একটা কাপড় চাপা দেয়, জলটা ছেটায়। তারপর রিমি চোখ খোলে, বলে মা কি হয়েছে আমার? না আমার খুব না উইক লাগছে নিজেকে। রিমি বলে যে আমি হঠাৎ করে প্রচন্ড দুর্বল লাগছে, মানে আমি হেঁটে যে নিজের রুমে যাবো সে ক্ষমতা নেই। তখন ওর মা বলে তোকে নিজের রুমে যেতে হয় না, তুই আমাদের সাথে চল, কিছু হয়নি, তোর বোধহয় মাঝরাত্রে খুব জ্বর এসছে, ঠিক আছে। তো বলছে তোমরা জানলে কি করে আমি এখানে পড়ে আছি কেন? না তুই বাথরুম যাচ্ছিলি, অজ্ঞান হয়ে পড়ে গেছিলি, ওর মা এটাই বলে। কিন্তু মা বাবার আর চোখে ঘুম আসে না, ভীষণ চিন্তিত, স্বাভাবিক ব্যাপার। মা ভীষণ চিন্তায় পড়ে যায় এবং মা তার বাবাকে একটাই কথা বলে যে দেখো ঘটনাটা যেটা ঘটলো আমি তো সচক্ষে পুরো দেখেছি, সেটা তো অদ্ভুত ব্যাপার অবশ্যই, এবং তার থেকে আরো অদ্ভুত হচ্ছে প্রথম কথা আমাকে ওইভাবে দিদি ভাই বলে কেন আমার মেয়ে ডাকলো, ঠিক আছে, এবং দিদি ভাই যদি বলে ডাকবে, যদি আমি ধরেই নিই আমাকে দিদি ভাই বলে কে ডাকতো, আমার যা ডাকতো, কারণ অসমিয়া বাঙালি ছিল তো সে দিদি ভাই বলেই কিন্তু ডাকতো। আর কোস্তব এখানে একটা কথা আমি বলে রাখি যে এই যে রিমি মেয়েটাকে আমি বারবার রিমি রিমি বলছি, এর আসল নাম হচ্ছে রেহানা আক্তার, ঠিক আছে,
আচ্ছা, রেহানা আক্তার। ডাকনাম ছিল রিমি, তাই? না, এবার ডাকনামটা কে দিয়েছে শোনো। এবারে আমি আগেই বললাম তার কাকিমা বাঙালি ছিল, তো সে আসার পর তাকে একটা ওই রেহানা থেকে ওকে সুন্দর একটা ডাকনাম দেয় রিমি, এবং তারপরেই ওর কাকিমা ওকে রিমি রিমি বলেই ডাকতো, এবং ওদের বাড়ির লোকেরও খুব ভালো লাগে। তারপর তার মা বাবা তাকে বেটু যাই হোক এইসব বলে ডাকতো, কিন্তু কাকিমা রিমি বলে ডাকতো বলেই তার ডাকনামটা পরবর্তীতে রিমিই হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এবং আমিও দর্শকদের সুবিধার্থে বা শ্রোতা বন্ধুদের সুবিধার্থে আমি রিমি বলেই তাকে সম্মোহিত করছি, কিন্তু তার নাম রিমি না রিমি? রিমি, রিমি। আচ্ছা। এবং কিন্তু তার নাম হচ্ছে রেহানা আক্তার। ওকে। এবার মা বলে যে যদি দিদি ভাই বলেই ডাকলো, যদি আমি ধরেই নিই যে আমার জায়ের আত্মা, তাহলে সে মাছ খাচ্ছে কেন? কারণ বলে রাখি যে তার যা নাকি মাছ খেত না, তার ভীষণ আষ্টে গন্ধ হতো, এবং তার বিয়ে হয়ে আসার পর তার বাড়িতে রীতিমতো মাছ রান্না করলে মানে ও একেবারে দোতলার ওপরে চলে যেত, ভীষণ গন্ধ লাগতো। ও কোনোদিন নিজের হাতে মাছ রান্না করেইনি আর কি, ঠিক আছে? ইভেন খেতেও না? খেত তো নাই, গন্ধই সহ্য করতে পারতো না, ওর ভীষণ আষ্টে গন্ধ লাগতো। চিকেন খেত, মাটন খেত, বাট মাছটা অ্যাভয়েড করতো। কিন্তু ওই মেয়ে সেই রাতে মাছ খাচ্ছিল ডিপ ফ্রিজ থেকে বের করে। এটা ওর মায়ের একটা যেমন ধারণা বলতে পারো যে তার জায়ের এন্টিটি যদি এসে থাকে তার মেয়ের মধ্যে, আবার একটা জিজ্ঞাসা চিহ্ন থেকে যায় যে যদি তাই হবে তাহলে মেয়ে মাছ খাচ্ছে কেন, ঠিক আছে? ওকে ওকে। তো তার মা মানে দো মৌনায় পড়ে যায় যে কি আমি কোনটা ধরবো, ভীষণ কি বলবো চিন্তিত হয়ে যায়। কিন্তু ভাগ্য বলে না একটা দোর বন্ধ হলে অনেক দোর খোলে, ভাগ্য সাথে ছিল যে যে রাতে ঘটনাটা ঘটে সেটা বৃহস্পতিবারের রাত ছিল, এবং তার পরের দিন ছিল শুক্রবার। শুক্রবারে আমরা জানি যে মুসলিমরা সাধারণত মসজিদে একটু বেশি যায়, বা সেই দিনটা তাদের দিন, হ্যাঁ জুম্বা থাকে, হ্যাঁ। তো এবার তার মা এবং বাবা রাতেই ডিসকাস করে যে দেখো আমার যেটা মনে হয়েছে এটা স্বাভাবিক না, তো তুমি কালকে একবার মসজিদে যেও, যাই হোক অন্তত পীর বাবার কিছু নিয়ে তো আসা যাক। তো তখন তার মা বাবাকে বলছে, হ্যাঁ রিমির মা তার বাবাকে বলছে। তো তার বাবা এক কথাতেই রাজি হয়ে যায়। তার বাবা বলে হ্যাঁ মসজিদে যেতে কি ক্ষতি আছে, যদি কিছু মেয়ের হয়ে নাও থাকে তাতেও তো সমস্যা নেই, কারণ আমরা যেমন মন্দিরে তো আমরা যেতেই পারি, তাই না? তো তাদেরও তো সেটা মন্দির তুল্য, তো যেতেই পারে, একবার পীর বাবার দর্শন করে নিতেই পারে। তো বললো ঠিক আছে যাও, গিয়ে একটু যদি ফকিরকে পাও কিছু এরকম বলো যে রাতে এরকম ঘটনা ঘটেছে। তো পরের দিন যথারীতি সকাল হয়, সকাল বলা ভুল কারণ সারা রাত তারা জেগেই ছিল তার মা বাবা। সকাল সকাল তারা স্নান টান করে তার বাবা বলে যে চলো তুমিও চলো সাথে, দুজনেই একসাথে যায়। তার মা তখন বলে যে না, মেয়েকে একা বাড়িতে রেখে কিছুতেই যাব না, কাউকে না কাউকে মেয়েকে দেখা দরকার, ঠিক আছে? তো তার বাবা বলে কয়েক ঘন্টার তো ব্যাপার, ঘন্টাও লাগবে না, সামনেই তো, চলো না দুজনে গিয়ে একটু, আর রিমিকেও নিয়ে চলো, রিমিকে বলো যদি রিমি যায়। তখন ওর মা বলে হ্যাঁ এটা তুমি ভালো বলেছো, আমি একবার রিমিকে বরং বলি। তো তখন ও যথারীতি রিমিকে বলে হ্যাঁ রে মসজিদে যাবো, পুজো দিতে যাবি? তো রিমি তো দেয় না মসজিদে, যাই হোক হ্যাঁ মানে আমি আমাদের ল্যাঙ্গুয়েজে বলছি পুজো দেওয়া, আসলে মসজিদে ওরা ইবাদত করবে, তো বলে যে নামাজ পড়বে, হ্যাঁ। তো বললো চল না। তখন রিমি বলে ওঠে কি মসজিদ, আমি যাব না, আমার ইয়ে আছে, ড্রয়িং আছে, প্লাস আমাকে প্রজেক্ট জমা দিতে হবে, আজকের শুক্রবার বিকেলে স্যার আসবে, তার মধ্যে আমাকে প্রজেক্ট জমা দিতে হবে, আমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো কথাটার মধ্যে একটু অ্যাগ্রেসিভনেস ছিল, বাট নর্মাল, মানে মানুষেরই কথা, ঠিক আছে, একটু অ্যাগ্রেসিভ ভাবে বলেছিল। তখন তার মা বলে যে ঠিক আছে তাহলে তোকে যেতে হয় না, আমিও যাব না, তোর বাবাই যাক। তখন বলে কি দরকার, বাবারও বা যাওয়ার কি দরকার? তখন বলে কেন, শুক্রবার ভালো দিন, মসজিদে যেতে ক্ষতিটাই বা কি, যাক না তোর বাবা। তো এরম দু চার কথা হতে হতে ওর বাবা বেরোয়, এবং যেই ঘর থেকে বেরিয়েছে তার বাবা হোঁচট খেয়ে পড়ে, একদম হোঁচট খেয়ে পড়ে। এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার, এইভাবে হোঁচট খেয়ে কারুর যে থুতনি একেবারে ফেটে যায়, অদ্ভুত ব্যাপার। তো তার বাবার থুতনি পুরো নাকি ফেটে গেছিল। বাড়িতে ঢোকে, তারপর লোকাল মেডিসিনের শপে ফোন করে, সেখান থেকে ছেলে আসে এবং ফার্স্ট এড করে ব্যান্ডেড ট্যান্ডেড দেয়। সেখানে কিন্তু আরো কিছুটা সময় অতিবাহিত হয়ে গেল, ঠিক আছে, অনেকটা বাধা পেল, অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। তো যেহেতু এরকম হলো, তখন ওর বাবা বললো কি দেখো আজকে কি যেতেই হবে, এটা তো বাধা এলো। তখন ওর মা কিন্তু ভীষণ, মানে কি বলবো, আমি মহিলাকে জানাই যে এই অবস্থাতেও যে মাথা ঠান্ডা রেখে চিন্তা ভাবনা করে বলেছে যে হ্যাঁ আজকে বাধা এলো, এবং এই যে বাধাটা এলো এই কারণে তুমি আরো বেশি করে যাবে, ঠিক আছে, আমি বলছি তুমি যাও।
তুমি এক কাজ করো, তুমি কিন্তু মুখ বন্ধ করে যেও না, তুমি আয়াত কুরসি যে আছে সেটা পড়তে পড়তে তুমি যাও মনে মনে, আয়াতুল কুরসি হতো, আয়াতুল কুরসি পড়তে পড়তে মনে মনে যাও। বলো ঠিক আছে তাই করব। দিয়ে ওর বাবা আয়াতুল কুরসি পড়তে পড়তে কোনো রকমে মসজিদে পৌঁছায়, এবং এর বাবা যে সেকেন্ড টাইম বেরোচ্ছে তখন মেয়েকে আর ঘরে নাকি রাখা যাচ্ছে না, মেয়ে মারাত্মক রকম চিৎকার করছে। তখন এবার মেয়ের মানে ভাষাও চেঞ্জ আর পুরো গলার স্বরও চেঞ্জ। মেয়ে তখন বলছে, যদি তুমি যাও আজ দাদা, তাহলে কিন্তু এসে তোমার মেয়েকে আর দেখতে পাবে না, ঠিক আছে? যদি তুমি যাও দাদা, পুরো মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে বলছে। তখন হ্যাঁ, তাহলে এসে আর মেয়েকে দেখতে পাবে না। ওর বাবা আবার থমকে যায়। তখন ওর মা বলে, যা হচ্ছে আমি ঘরে বুঝে নেবো, তুমি যাও, তুমি মসজিদে আর যাও, যেতেই হবে তোমাকে, আমি মেয়েকে দরজা বন্ধ করে রাখছি। মেয়েকে দরজা বন্ধ করে রেখে দেয়। এবার ওর বাবা যতক্ষণ গেছে ওর বাবার আর কিছু বাধা আসেনি, কিন্তু ওই মেয়ে প্রচুর দাপাদাপি করেছে রুমের ভেতর, দাপাদাপি, নিজের মাথা দেওয়ালে ঠুকে দেওয়া, ঠিক আছে, দাঁড়াম দাঁড়াম শব্দ উঠছে। ওর মাকে বলছে, দরজা খোল, দরজা খোল বলছি, নাহলে তোর মেয়েকে সাথে করে নিয়ে চলে যাব। তখন ওর মা বলে, কারোর মা যে এত শক্তিশালী আমি জানতাম না, ওই মা বলে যে তুই যা করার করে নে, আমার মেয়েকে নিয়ে যাবি তো নিয়ে যা, কিন্তু আমি দরজা খুলবো না যতক্ষণ না তোর বাবা আসছে, আমার হাজবেন্ড যতক্ষণ না ফিরছে আমি এই দরজা খুলবো না। এবং ওর মাও দরজার বাইরে পুরো ওদের যে আসন হয় সেই আসন পেতে নামাজ পড়তে শুরু করে, ঠিক আছে? ওর মাও পুরো প্রপার হ্যাঁ দোয়া করছিল, একেবারে দরজার বাইরে বসে পড়ে। এবং এই দোয়াটা যখন শুরু হয় তখন বলে একটু চুপচাপ হয়ে যায়, মানে অপোজিট সাইড থেকে শব্দ আসা একটু কমে যায়। তো এক ঘন্টা 1.5 ঘন্টার ভেতর তার বাবা ফিরে আসে, তার মা দরজা খোলে এবং বলে, কি গো কি হলো? তখন ওর বাবা বলে, আমি মসজিদে যাই, ফকিরকে গিয়ে সমস্ত ঘটনা বলি, ফকির একটা বেলি ফুলের মালা দেয়, সুন্দর টাটকা বেলি ফুলের মালা দেয়, আর জল পোড়া আর পীর বাবার যে চাদর হয় না, পীর বাবার চাদর দেয়, যে এই চাদর মেয়ের বালিশের তলায় রাখবে, দরকারে মেয়েকে জড়িয়ে দাও, গিয়েই মেয়েকে এই চাদরটা জড়িয়ে দাও, ঠিক আছে? আর জল পোড়াটা অবশ্যই খাওয়াও। যদি দেখো যে মেয়ে সুন্দরভাবে চাদরটা জড়িয়ে নিয়ে মানে শ্রদ্ধা নিয়ে প্রণাম করলো বা জল পোড়াটা খেলো, তাহলে জানবে প্রবলেম নেই। আর যদি দেখো এই চাদর দেখেই সে মারাত্মক রকম পাগলামি শুরু করেছে বা সেটাকে দেখেই ভয় পাচ্ছে, তাহলে জানবে তোমার মেয়ের মধ্যে কিছু এন্টিটি বা জিনের ভর হয়েছে, ঠিক আছে? তারা তো জিনই বলে, জিনের ভর হয়েছে। আর এই বেলি ফুল তোমার মেয়ের যে রুমে শয় সেখানে টাঙানোর পর যদি দেখো যে বেলি ফুল শুকনো হয়ে গেল একদম খড়খড়ে, খুব তাড়াতাড়ি, মানে এক বেলার ভেতরেই শুকনো হয়ে গেল, তাহলে জানবে যে মারাত্মক কিছু জিন তোমার ঘরে আছে, ঠিক আছে? তো তার এটা ওই ফকির বলে, ও ফকির ওর বাবাকে বলে যে এই সিমটম গুলো যদি দেখতে পাও তাহলে জানবে তোমার বাড়িতে জিনের আগমন ঘটেছে। হ্যাঁ, এবারে ওর বাবা সব থেকে বড় ভুল করেছিল, ওর বাবা কিন্তু এটা বলেনি যে তার ভাই বা ভাইয়ের বউ মারা গেছে এইভাবে রোড অ্যাক্সিডেন্টে, বা তার ভাইয়ের বউ তার মেয়েকে এত ভালোবাসতো। কোথাও না কোথাও গিয়ে কোথাও আমার মনে হয় যে তার বাবা এটা মেনে নিতে পারেনি যে তার ভাইয়ের বউ এসব করছে, বুঝছো? হয় না নিজেদের লোক, ছোটবেলা থেকে হ্যাঁ। ওর মা কিন্তু সন্দেহ করেছিল দিদি ভাই বলাটাতে, কিন্তু বাবাটা তখনও অতটা মানে হতে পারেনি। যাই হোক, কিছু একটা যে অ্যাবনর্মাল ব্যাপার আছে সেটা বাবা বিশ্বাস করেছে, কিন্তু ভাই বা ভাইয়ের বউ এইসব করছে সেটা বলেনি ফকিরকে। এটা সব থেকে বড় ভুল করেছিল। ফকিরকে খালি বলেছিল এরম অ্যাক্টিভিটিস হয়েছে রাত্রিবেলা। ফকির আন্দাজ করে বলেছিলেন যে একদম কোনো জিনের আগমন ঘটেছে, কারণ এইভাবে কোনো মানুষ অন্তত রাত্রিবেলা কাঁচা মাছ চিবিয়ে খেতে পারে না। যাই হোক, এবং তাও আবার নগ্ন অবস্থায়। তখন তার যেই চাদর নিয়ে ঢুকেছে ঘরে, মানে ওর রুমেও যায়নি, চাদর নিয়ে ওর ঘরে ঢুকেছে, মেয়ে নাকি পুরো নিউট্রাল হয়ে গেছিল, চুপচাপ। হঠাৎ করে আবার চিৎকার শুরু, ওটা নিয়ে আমার সামনে আসবি না, ওটা নিয়ে তুই আমার সামনে আসবি না। আর সব থেকে বড় কথা, মানে টোটাল বাংলা ভাষায় কথা বলে যাচ্ছে, পুরো রিমি তখন পুরো বাংলা ভাষায় কথা বলে, যে ওটা আমাদের মানে ওরা যে এটা নর্মাল কথা বলে, বাংলা হিন্দি উর্দু মেশানো কথা বলে, তো এটা বাংলাদেশের মানুষ বাংলাতেই হয়তো বলবে, হ্যাঁ বাংলাতেই, কিন্তু ওদের তো একটা অন্য টান আছে না, টান আছে, হ্যাঁ ওটাই বলছি, ওই টানে কথাই বলছিল না, এটা অসমিয়া টানে কথা বলছিল। আচ্ছা, ওর মা বলে অসমিয়া টানে। তো ওর মা পুরোপুরি শিওর হয়ে গেছিল যে এটা একমাত্র তার বাড়িতে তার ওই যাই অসমিয়া, আর মানে জ্ঞাতি গোষ্ঠী তার কেউ নেই, আসামের কেউ নেই। তারপর ওই চাদর নিয়ে যখন ঢোকে তখন
বলতে থাকে যে এই এই আমার সামনে আনবি না, কিন্তু ওর বাবা ক্রমশ এগিয়ে যায়, তার রুমের ভেতর যে চাদরটা যে ওর গায়ে জড়াতে যাবে, ও তখন জাম্প শুরু করে, মানে খাটের ওপর জাম্প করছে, জোরে জোরে জাম্প করছে, মানে কিছুতেই চাদর ছড়াবে না একদম। তারপরে যখন বলছে জলটা খা, ওর বাবা বলছে রেগে, জলটা খাবি, জলটা খা, তখন ও নাকি সামনে এগিয়ে এসে হাতটাকে ছুঁড়ে ফেলে দেয় জল, মানে জলটাকে ধরেও নি, ওর বাবার হাতটাকেই ফেলে দেয় এবং জলটা ওর বাবার হাত থেকে পুরো পড়ে যায়, ঠিক আছে, মেঝেতে পড়ে যায়। তখন এই যে আর ওই চাদর যতক্ষণ না সরাচ্ছিল, এত জোরে জোরে ওর মা বলে দেওয়ালে আঘাত করছিল যে মেয়ের মাথা পেটে রক্ত বেরিয়ে যাওয়ার উপক্রম। তখন ওর মা বলে যে এখন সরাও, আমি পরে ব্যবস্থা করছি চাদরের। ওর মা শ্রদ্ধা ভক্তি নিয়ে চাদরটাকে প্রণাম করে ওদের যে যেখানে আর কি ওরা দোয়া টোয়া পড়ে সেই স্থানে রাখলো। তারপরে বেলি ফুলটা টাঙানো হয়েছে, তো ওর মা বলে ফকির বলেছিলেন যে যদি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, বলছে 8 ঘন্টাও হয়নি, 8 ঘন্টার মধ্যে না শুকনো পাপড় বাজার মতো শুকিয়ে গেছিল, খড়খড়ে, মানে হাতে নাড়লে সেই খড়খড়ে পড়ে যাবে আর কি, এরকম পাপড়িগুলো এরকম শুকিয়ে গেল। তো তখন ওর বাবা বললো দেখো ফকির কিন্তু বলেছিলেন যে যদি এরকম হয়ে যায় তাহলে জানবে মারাত্মক ভয়ঙ্কর কোনো জিনের আগমন আছে। তো আমি গিয়ে বরং কালকে, মানে পরের দিন শনিবার, আমি গিয়ে ফকিরকে গিয়ে বলবো সবকিছু। এবার ওর বাবা না জানতো না যে ফকির থাকবে না। শনিবার দিন ওর বাবা যায় যে এই সিমটম গুলো বলবো। এবার যায়, তো গিয়ে ওখানে যে আরো লোকেরা আছে তারা বলে যে ফকির বাবাকে তো পাবে না, ফকির বাবাকে সেই পরের সপ্তাহে শুক্রবার আবার পাবে, প্রত্যেক শুক্রবার ফকির বাবা আসে, তাছাড়া ফকির বাবাকে আর পাওয়া যাবে না। এ তো আরো মহা বিপদ, একটা সপ্তাহ ওই পেশেন্টকে রাখা মানে তো বিরাট ব্যাপার, উইদাউট কোনো প্রোটেকশন। প্রোটেকশন বলতে কি, শুধু চাদরটা আছে, আর তো কিছুই নেই, জল ফেলে দিয়েছে, বেলি ফুলও শুকিয়ে গেছে, আর তো কিছু নেই। তো তখন বলে যে আপনারা যা হোক করে হোক কিছু দিন, যাতে করে আমি মেয়েকে অন্তত এই 7টা দিন রাখতে পারি। তো ওদের না ওই সাদা রঙের, আমাদের যেমন ভস্য বলি আমরা, সাদা রঙের কিছু হয়, সেটা কৌটোয় ভরে নাকি ওর বাবাকে দেয়, ওখানকার যে ওই ফকিরের যে শিষ্য আর কি তারা দেয়। তো বলে এটা আপাতত বাড়িতে রাখুন, এবং যখনই মেয়ে এরকম উপদ্রব শুরু করবে তার উপরে মারবেন, মানে এই ভস্যটাকে মারবেন। আমি ভস্য বলছি এখানে, আমি জানি না ওটা কি, লবণ টাইপের কিছু একটা থাকে না লবণ নয়, গোর মা বললো একেবারে গুঁড়ো, একেবারে গুঁড়ো, পাউডার পাউডার। যদি শ্রোতা বন্ধুরা কেউ মুসলিম থেকে থাকেন তারা বুঝতে পারবে, ঠিক আছে, আমি বলবো যে কমেন্টে জানাতে। তো ওটা কি বলে, ওটাকে নাকি মুখে যদি মারা হয় তাহলে সে নিউট্রাল হয়ে যাবে, এই হলো প্রোটেকশন। তো তার বাবা তো মুখ চুন করে চলে আসে বাড়িতে। এবার এর বাবার কি হয়েছে, দুদিকটাই সামলাতে হচ্ছে, নিজের তো যা কাজ করতো তা, এবং ভাইয়ের যে বিজনেস ছিল, আমি বলেছি এখানে বলি, তার ভাইয়ের গার্মেন্টস এর বিজনেস ছিল, খুব বড় বিজনেস, ঠিক আছে, আমাদের কলকাতার বড় বাজার থেকে মাল নিয়ে যেত, তাছাড়া তোমার থেকে গুজরাট থেকে মাল আসতো, ঠিক আছে। তো সেই কারণে ওর ভাইয়ের ব্যবসাটা সামলানোর জন্য তার বাবাকে এদিক ওদিক যেতে হতো। তো তার দুদিনের মাথাতে, মানে আমি সোমবারে ধরো ওর বাবার বেরোবার কথা, তো ওর মাকে বলে যে তুমি সামলাতে পারবে? ওর মা বলে যে হ্যাঁ, তোমাকে তো তোমার কাজটা করতে হবে, আমি সামলাবার চেষ্টা করব, আর এছাড়া তো প্রোটেকশন দিয়েইছেন ফকির বাবা, দেখা যাক কি হয়। তোর বাবা না কাজে বেরিয়ে যায়, এবং বলে সেই রাতে, যেদিন ওর বাবা বেরোয় সেই রাতে, তো মেয়ের বালিশের তলায় কিন্তু পীর বাবার চাদর রাখা ছিল, ঠিক আছে, রাতে প্রত্যেকদিন রাতে যখন ও ঘুমিয়ে যেত তারপর ওর মা ঢুকিয়ে দিত বালিশের ভেতর, কারণ জেগে থাকলে তো সামনে নিয়ে যেতে দিচ্ছে না। এবং মেয়েটা না ক্রমশ রোগা হতে শুরু করলো, জীর্ণকায়, একদম মারাত্মক রোগা হতে শুরু করলো খুব কুইকলি, মানে এত তাড়াতাড়ি চেঞ্জ তার মেয়ের মধ্যে, আর একটা চোখে মুখে কালো ছাপ পড়তে শুরু করলো। আর না ওর মা বলে যে আমি লক্ষ্য করতে থাকলাম যে মেয়েটা চান করা বন্ধ করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, কেন জানি না, ওর মা বলছে আমি দেখছি, ওকে বলছি যা রে রিমি চানে যা, তো ও ঢুকছেও হয়তো বাথরুমে, কিন্তু জলের কোনো আওয়াজই নেই, এবং ও যে বেরোচ্ছে, ও যে কাপড়টা পরেছিল সেই কাপড়টা পরেই বেরোচ্ছে, এবং 3 দিন 4 দিন ও ওই কাপড়ই পরে থাকছে, কোনো চেঞ্জ করছে না, ফ্রেশও হচ্ছে না, অথচ রিমি মোটেও কিন্তু এরকম ছিল না। তো বলে ওর মা যে এটা একটা অদ্ভুত লাগছিল আমার। আর ওর বাবা চলে যায় যেদিন, সেদিন রিমি আর মা একই ঘরেই শুয়েছে। তো হঠাৎ করে তার মায়ের ঘুম ভাঙে এবং হাতটা ফেলে দেখে পাশে যে মেয়ে নেই। এবার তো ওর মায়ের মেয়ে নেই, মানে রিমি নেই। আচ্ছা আচ্ছা, এবারে ওর মায়ের তো হয়ে গেছে যে একে তো বাবা নেই, বাড়িতে মেয়ে নেই, এরকম অবস্থা, ওর মা পুরো শিওর, একেবারে প্রথমেই বাথরুমে গেছে,
বাথরুমে যাওয়ার পর পুরো ঘরে আগে চেক করেছে, দেখছে কোথাও নেই, তখন সোজা ওর মা ছাদে গেছে। ওদের আমি আগেই বললাম দোতলা ছিল, তো একদম দোতলা ছাদে গেছে। ছাদে গিয়ে দেখে কৌস্তব কি দৃশ্য, মানে ওর মা বলছে আর অঝরে কাঁদছে যখন ওর মা আসে, বলছে ওর মেয়ে কার্নিশে দোতলা ছাদের ওপর কার্নিশে হাঁটছে, এবং ওর দৃষ্টিটা এমন যে কোন দিকে তাকিয়ে হাঁটছে মেয়ে নিজেও জানে না। কি বলছো? কি ভাবো, রাত্রি 2:30 নাগাদ একটা মেয়ে সে কার্নিশে হাঁটছে রীতিমতো, এবং একটা এক পলক দৃষ্টিতে তাকিয়ে থাকা, মানে ওর মা যে গেছে ও মায়ের দিকেও দেখেনি যে কেউ এসেছে ছাদে, ও এক দৃষ্টিতে কোনো দিকে তাকিয়ে যেন হেঁটে যাচ্ছে। এবার ওর মা যখন রিমি কি করছিস নাম, তখন ফাটাক সে ওর মায়ের দিকে তাকায় আর জাম্প করে দেয়, মানে ছাদে জাম্প করে, নিচে করে না, এটা ভাগ্যচক্রে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ছাদে জাম্প করে আর বলে তারপরে পড়ে গিয়ে আবার সেন্সলেস হয়ে যায়। এবার ওর মা তো একা সম্পূর্ণ, পাড়া প্রতিবেশীর নাম্বার ছিল, মানে পাশের বাড়ির নাম্বার ছিল, তাদেরকে ফোন করে, তারা আসে, তারা এসে ওই মেয়েকে কোলে তুলে, মানে একটা ইয়াং মেয়ে, তার মায়ের পক্ষে তো সম্ভব না দুতলার নিচে কোলে করে আনা, তো পাশের বাড়ির কাকু যে বলে সে নাকি পুরো কোলে করে তাকে নিচে নিয়ে এসে শুইয়ে দেয়, এবং ওই পীর বাবার যে চাদরটা সেটা বালিশের তলা থেকে বের করে তার পুরো গায়ে চাদর দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বালিশের তলা থেকে বের করে গায়ে যেমন আমরা চাপা নিই সেরকম চাপা দিয়ে দেওয়া হয় চাদরটা, আর ওই গুঁড়ো যে ভস্যটা বললাম সেটা ওই চাদরের ওপর ছড়িয়ে দেয়। তারপরে সারা রাত বলে মেয়ে ওঘরে ঘুমিয়েছে, আর কিচ্ছু ডিস্টার্ব হয়নি। এরপরে ওর বাবার আসতে কিন্তু বাকি ছিল, মানে বেশ 3-4 দিনের মতো গল্প ছিল। ওর বাবা এরকম হাওড়ায় বড়বাজারে এলে হোটেলে টোটেলেই থাকতো, তো ওর বাবাকে ফোনে জানানো হয়। ওর বাবাকে যখন ফোনে জানানো হয়, ওর বাবা বলে যে আমি ইমিডিয়েট ব্যাক করছি, তুমি চিন্তা করো না, আমি ইমিডিয়েট ব্যাক করছি, আমাকে একটা দিন সময় দাও, অন্তত একটা দিনে আমি একটু গুছিয়ে নিই, তারপর আমি ব্যাক করছি। তো ওর বাবা হাতে 3-4 দিনের টাইম নিয়ে গেছিল, কিন্তু একদিনের মাথাতে ওর বাবা ব্যাক করে। কিন্তু ব্যাক করার আগে মাঝখানে একটা দিন, আমি বললাম না একদিন সময় দাও, বাবাটা বললো, ওই একদিন পরের দিন দেখে যে মেয়ে দুপুরবেলা নর্মাল, কিন্তু তারপরের দিন সকালে উঠেছে, কিন্তু ব্রাশ ট্রাশ করেনি, ওসব চুকে গেছে, ওসব কিচ্ছু করে না, ব্রাশ করে না, চান করে না, কিছু না, ঝামেলা করছে, ওর মা চিৎকার চেঁচামেচি করছে, মেয়ে কর্ণপাতই করছে না, ঠিক আছে। তো ওর মা বলে যে যখন ওর মেয়ে দুপুরবেলা খাবার খেয়ে শুলো, আমরা যেমন রাত দুপুরবেলা শুলো, বিকেলে উঠে দেখে মেয়ের পিঠে আঁচড়ের দাগ, চেস্টে আঁচড়ের দাগ, বুকে, ঠিক আছে, চেস্টে আঁচড়ের দাগ, পায়ে আঁচড়ের দাগ, এবং মেয়ে এসে না বলছে মা, তখন কিন্তু রিমি নর্মাল, রিমি বলছে মা আমার না জ্বলন হচ্ছে, ঠিক আছে, শরীর মে জ্বলন হচ্ছে। তো বলছে কোথায় জ্বলছে না, তখন দেখাই ওর মাকে পুরো জামা খুলে দেখে ব্রেস্টে পুরো আঁচড়ের দাগ, বুকে আঁচড়ের দাগ। এগুলো হলো কি করে, তোর হাতে তো নৌকো নেই। ওর মা বলছে কি করে হলো না জানি না, আমি তো দুপুরে খাবার খেয়ে শুলাম। তোর মা বলছে এই কারণে বলি চান কর, দেখ র্যাশ বেরিয়েছে না কি হয়েছে, তোকে এই কারণেই বলি চানটা কর, তুই কেন চান করছিস না। তো বলছে কি জানি আমার না চান করতে ভালোই লাগছে না, জল দেখলে বিরক্ত লাগছে, ঠিক আছে, আমার চান করতে ভালোই লাগে না, আমি বাথরুমে যাই কিন্তু বাথরুমে গিয়ে কি হয়ে যায় আর না আমি করি না, এরকম বলছে। তোর মা বলছে তুই বাথরুমে গিয়ে কিছু ভাবিস, কিছু দেখিস চোখে না, দেখি বলতে কে যেন একটা দাঁড়িয়ে থাকে। তখন ওর মা বলছে কে দাঁড়িয়ে থাকে, কেমন দেখতে, ছেলে না মেয়ে বল, সেটা বুঝতে পারি না, কিছু একটা দাঁড়িয়ে থাকে। বাথরুমে গেলেই আমি যেই জলটা নিই তারপরে আমার কি হয়ে যায় আর মনে থাকে না, ঠিক আছে, ওর আর কিছু মনে থাকে না। তারপরে ও যখন বেরিয়ে আসে, ওর মাও বলছে যে ও যখন বাথরুমে যায় একটা অন্যরকম ভাবে, আবার বেরিয়ে যখন আসে যেন অদ্ভুত ভাবে বেরিয়ে আসে। তো সেই অদ্ভুত ভাবে, মানে একটা এক পলক দৃষ্টিতে যেন একটা বশীকরণ করলে মানুষ যেরকম বসে ঘোরে থাকে না, ঘোরে ওরম ঘোর অবস্থায় যেন ওর মেয়ে বেরিয়ে আসছে বাথরুম থেকে, এরকম দেখে ওর মা। তো ওর মা নোটিস করেছে ব্যাপারটা, কিন্তু তোমার সেই রাতের এবার ঘটনা বলি, সেই রাত্রিবেলা ওর মা দেখে, তখন তার পরের দিন ওর বাবা আসবে, সেদিন দুপুরে আঁচড়ের দাগ, সেদিনই রাত্রিবেলা ওর মা দেখে আবার মেয়ে নেই। এ তো মহা জ্বালা, চারিদিকে খুঁজেছে পায়নি, তখন দেখছে বাথরুমে কি করছে, যেখানে আমরা পটি করি সেই জায়গাটায় পটি করা অবস্থাতে, মানে কোমোড, কিন্তু ও বসে নেই, ইন্ডিয়ান টয়লেটে মানুষ যেভাবে বসে সেইভাবে কোমোটের ওপরও বসে আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবং বসে কিছু যেন একটা খাচ্ছে।
কি খাচ্ছে না, দেখছে হাতে হলুদ হলুদ কিছু লেগে সেটাকেও চাটছে। তখন ওর মা না কিচ্ছু না ভেবে কাটিয়ে মেরেছে খালি, মানে মেরেছে যখন, মেয়ে যখন ওর মায়ের দিকে তাকায় চোখ লাল বর্ণ, মানে অনেক জ্বর এসে গেলে আমাদের চোখগুলো লাল হয় ঠিক আছে, কিন্তু তাও এতটা লাল হয় না। ওর মা বলছে মানে ওর চোখ দেখে আমি ভয় পেয়ে গেছি। তখন ওর মা তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে এসে উপস্থিত বুদ্ধি খাটিয়েছে, ওই ভস্মটা নিয়ে গিয়ে বাথরুমেই মেরেছে ওর গায়ের ওপর, ঠিক আছে। আচ্ছা, তখন বাথরুমে যেই মেরেছে ওই অবস্থাতে মেয়ে আবার পড়ে যায়। তখন ওর মা বাথরুম থেকে কোনো রকমে ধরে ধরে আবার এনে শোয়ায়, আর সারা রাত মেয়েকে বসে পাহারা দেয়। আর দু চোখের পাতা ওর মা একদম এক করেনি, মেয়ে ঘুমাচ্ছিল আর ওর মা বসেছিল। কোনো রকমের সকালটা হয়ে তার বর যেন আসে, মানে রিমির বাবা যেন চলে আসে, ওর মা খালি এই অপেক্ষা করছিল। আর ওই যা হয় ওদের দোয়া পড়ছিল, সারা রাত বলে ওর মা দোয়া পড়েছে মেয়ের কাছে। তো সারা রাত মেয়ে ঘুমিয়েছে, কিন্তু মেয়ের আশেপাশে কিচ্ছু সেরকম মানে অদ্ভুত কিছু ঘটনা ঘটেনি। সকালে ওর বাবাকে সমস্ত কিছু বলে, তো বলে দেখো আরো তো এখনো কয়েকটা দিন টাইম আছে শুক্রবার আসতে, তো কি করা যায়। তো বলে দেখো এইভাবে তো রাখা একদম সম্ভব না, তুমি দরকারে তুমি আরেকবার মসজিদে যাও না, যদি কিছু সলিউশন হয়। তখন ওর বাবা বলে না, ওরা যা বলার বলে দিয়েছে, যে ফকির বাবা ছাড়া সম্ভব না, আমাদের যা দেওয়ার আমরা দিয়ে দিয়েছি। আরো দুদিন তখন ওর মাকে বলে যে ওর বাবা, যে তুমি রিমিকে একা ছেড়ো না, আমি একটা রুমে একা শুচ্ছি, তুমি রিমির সাথে সব। তোর মা বলে হ্যাঁ এটা তো অবশ্যই। তো রিমিকে ধরেই ওর মা শুয়েছে, বলে 11:30 12টা নাগাদ ধরো শুয়েছি সবাই। সেদিন রাত্রিবেলা রান্না হয়েছিল পনির, তো ও খেয়েছে, সুন্দর মেয়ে স্বাভাবিক খেয়েছে, তবে মেয়ের চোখ মুখের মানে ভাব ভালো ছিল না, খুবই অসুস্থ হলে যেরম হয় ওরম দেখতে হয়েছিল। তোর মা বলেছে যে শোন না রিমি, তুই তো চান করছিস না, আমি তোকে চান করিয়ে দিই, চল না, আমি মা তো, কোনো ব্যাপার না, আমি তোকে ভালো করে চান করিয়ে দিই। তো তখন ও বলে না কোনো প্রয়োজন নেই, আমার খুব ক্লান্ত লাগছে, আমি ঘুমোবো। এবারে ওর মা মেয়ে শুয়েছে, ওর মা বলছে মানে রাতে স্নান করবার কথা বলছে। হ্যাঁ রাতেই বলেছিল যে চল না, শীতকাল তো পড়েনি, তো বলে রাতেই বলেছিল যে চল না একটু চান করিয়ে দিই। তো তখন ও বলে যে না আমি আর খুব ক্লান্ত লাগছে, ঘুমোবো। তোর মা বলে ঠিক আছে, স্নান করে ঘুমোলে তো আরো ভালো ঘুম হবে। তো ও ও সটান শুতে চলে যায়। তখন ওর মাও ওর পাশে গিয়ে শুয়ে পড়ে। আর মেয়ে না পড়াশোনায় খুব গ্যাপ দিয়ে দিচ্ছিল, মানে টিউশনও যাচ্ছিল না, ওখান থেকে ওর বান্ধবীরা আসছিল, তো বলছে কাকিমা ও কেন পড়তে যাচ্ছে না, না ওর শরীরটা খুব খারাপ, স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছিল। এবার ওর মা বলছে আমি তো ব্যাপারটা বুঝছি যে আমার মেয়ের সাথে স্বাভাবিক কিছু নেই, সেই জন্য আমিও খুব ফোর্স বা জোর করিনি, কারণ কোথাও না কোথাও আমিও ওকে একা ছাড়তে চাইছিলাম, ঠিক আছে। সব স্কুলে চিঠি টিঠি দিয়ে দিয়েছে যে তার মেয়ে অসুস্থ, এখন স্কুল যেতে পারবে না। টিউশনের স্যারকেও তার মা বলে দিয়েছে যে ওর মেয়ে যেন চোখে চোখে থাকে। এবার মা শুয়েছে, তো ওর মা বলছে যে আমার তো প্রায় দিনই ঘুম হতো না, এই ঘটনা আমি ওর দিকে তাকিয়েই থাকতাম। হঠাৎ করে নাকি ওর মা দেখে যে মেয়েটার জামা অটোমেটিক খুলে যাচ্ছে। মানে এটা খুবই, লোক শুনলে হয়তো বলবে যে সিনেমা দেখে সিনেমার মতো বলছে, বাট ওর মা যা বলেছে আমি সেটাই তুলে ধরছি। ওর মা বলছে আমি নিজের চোখে দেখছি মেয়েটার গা থেকে যে ড্রেসটা পরেছিল, নাইট স্যুট মানে প্যান্ট আর ওপরে একটা টপ হয়, ঠিক আছে, কোড সেট যেটাকে বর্তমানে বলে কোড সেট, সেরম সেট পরে মেয়ে শয়, নাইটি পরে না, কিন্তু প্যান্টটা প্রথমে টেনে খুলে দিল, ঠিক আছে, তারপর জামার বোতামগুলো অটোমেটিক ফেটে যাচ্ছে, জামার উপরে টপের যে বাটন গুলো সেগুলো অটোমেটিক ফেটে বেরিয়ে যাচ্ছে, মানে সিরিয়াসলি খুলে যাচ্ছে। ওর মা বলছে আমি হাঁ হয়ে দেখলাম যে আমার মেয়ে ক্ষণিকের মধ্যে আমারই চোখের সামনে পুরো মানে উলঙ্গ হয়ে গেল, অথচ মেয়ে কিচ্ছু জানে না, মেয়ে কিন্তু ও ঘরে ঘুমোচ্ছে। ওর মা নিজের চোখে দেখেছে, সাথে সাথে এটা বলেছে। হ্যাঁ, যখন ক্লায়েন্ট হিসাবে আসে ওর মা মানে বিন্দু মাত্র কিছু বাদ দেয়নি, সমস্ত কিছু ডিটেল বলেছে। ওর মা বলছে আমি নিজের চোখে দেখেছি গুরুজি, এরকম আমার মেয়ের সাথে হয়েছে। তো তখন ওর বাবাকে ডেকে আনে রিমির মা, যে বা চলো দেখবে এরম এরম ব্যাপার। তখন সাথে সাথে না পীর বাবার চাদরটা আবার ওর গায়ে জড়িয়ে দেয়, যে ও আর কোনো বস্ত্র পরার দরকার নেই, ও এটাই ওই পীর বাবার চাদরটাই গায়ে চাপা নিয়ে থাক। পরের দিন
সকাল হয় যখন, তখন মেয়ে বলে যে আমার জামা কোথায় মা, আমার প্যান্ট কোথায় মা? তখন ও বলে যে না, খুব ঘামছিলি তুই মা, খুব ঘেমে গেছিলি সেজন্য না আমি একটু খুলে দিয়েছি। তখন মেয়ে খুব রেগে যায়, বলে এ কিরকম তুমি আমার খুলেছো ঠিক আছে, সবকিছু কেন খুলেছো, ঠিক আছে গরম লাগছিল কিছু তো চাপা দেবে। বলছে ওই যে ওই বাবার চাদর দিয়েছি চাপা, এটাই রাখ মা তুই এখন, হ্যাঁ তোর যা দরকার আমাকে বলবি, আমি জামা টামা তোকে পরিয়ে দেবো, তোকে নিজে কিচ্ছু করতে হয় না, চল আমি আজকে তোকে চান করিয়ে ভাত মাখিয়ে খাইয়ে দেবো। তখন মেয়ে বলে না মা আমি ঠিক আছি, আমার কিচ্ছু লাগবে না, তুমি চান করতে বলছো তো চলো আমি চান করতে যাব। তো ওর মা বলে তাহলে যা আমি করাবো, তো বলে না আমি নিজেই চান করবো চলো। তো সেদিন নাকি প্রচন্ড ভালো ব্যবহার করেছে, দিয়ে চান করতেও গেছে, চান করেছে, বেরিয়ে এসছে, কিন্তু বলছে মা আমার না ভেজায় নাই প্রচন্ড ব্যথা, মেয়েটা বলেছে মা। তাই? হ্যাঁ, যে আমার প্রচন্ড ব্যথা, আমি এটা বুঝতে পারিনি, আমি চান করতে গেলাম তো আমি প্রচন্ড, আমার তো কেটে কুটে গেছে জানো তুমি, খুব জ্বালা করছিল, সাবান নিতে পারিনি, সাবান ফেনা লেগে না খুব জ্বালা করছিল কি, আর আমার ভেজাই নেই, আমি বাথরুম করতে গিয়ে বুঝছি মা আমার খুব ব্যথা করছে। তখন ওর মা বলে আমার মনে হয় তোর ইয়েতে ইনফেকশন হয়েছে বোধহয় কিছু, তো তোর বাবাকে দিয়ে আমি মলম টলম ডাক্তারকে বলে আনিয়ে নেবো, ইনফেকশন হয়েছে। কিন্তু ওর মা ওকে বললে কি হবে, ওর মা কোথাও গিয়ে সন্দেহ করেছিল যে গত রাতে যা নিজের চোখে দেখেছে তার মা, তার সাথে কি এর কোনো সংযোগ রয়েছে? ভ্যাজাইনায় ব্যথা হওয়া একজন পরিণত ভদ্র মহিলা সে তো বুঝতে পারবে না। তো সেদিন বলে ঠিক আছে তুই এটা নিয়ে ভাবিস না, রাত্রেই আমি ওষুধ আনাবো তোর বাবাকে দিই, চল এখন খাবি ভাত খাবি, কি রান্না করেছো? তো ওর মা বলে যে মাছ আলুর ঝোল করেছি, এ করেছি, ভাত করেছি। তারপরই চেঞ্জ, যখন শুনেছে মাছে আলু ঝোল করেছি না, রিমি এতক্ষণ যে এত ভালো কথা বলছিল ওটা শুনে আমার খেতে দাও খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও। তোর মা বলে হ্যাঁ দিচ্ছি তো, জানি তো, খেতে দিচ্ছি তো। না তুই দেরি করছিস কেন, তুই তখন থেকে বলছিস তুই দেরি করছিস কেন, খেতে দে। তুই তো করে চলে গেল। তারপরে তুই তো গাড়িতে চলে গেল, খেতে দে, মাছ দে মাছ দে মাছ দে, এটাই নাকি বারবার বলছিল মাছ দে। তখন ওর মা ওকে মাছ নামায়, তো বলে ভাতের দিকে তাকালোই না মেয়ে, পুরো মাছটা কাঁটা ফাটা বাঁচার কোনো সিনই নেই, পুরো মাছটাকে ঢুকিয়ে নিল মুখে, ঠিক আছে। আবার বসে গেল ওই পজিশনে, যেমন ইন্ডিয়ান টয়লেটে মানুষ পটি করতে বসে, ওই পজিশনে আবার বসে গেল। এটা খাবার খেতে বসার ছিরি কোনো, ওইভাবে বসে ও পুরো মাছটাকে গিলে ফেলার মতো গিলে ফেললো, কোনো কাটা বাঁচলো না, কাটা বলছে আর নেই, আর দিবি না? তখন ওর মা বলছে না আছে, তোর বাবা আর আমার, তোরা খাবি না, আমাকে দে আমাকে দে। তখন ও নিজেই নাকি এগিয়ে চলে গেছিল রান্নাঘরে, দিয়ে গামলার মধ্যে ঝোলে যা মাছ ছিল ওটা অদ্ভুত রকম ভাবে খেয়ে গিলে চলে আসে, দিয়ে শুয়ে পড়ে। এর মা বাবা তো মাছ খেতে পায় না, সে যাই হোক মাছ নাই বা খেতে পেলো, কিন্তু এই ব্যাপারটা হচ্ছে খাওয়া মাথায় উঠে গেছে ওর মা বাবার। তোর বাবাকে আবার বলে যে এরকম এরকম ঘটনা ঘটলো জানো। তখন ওর বাবা বলে যে দেখো আর কালকের দিনটাতেই যাব, আজকের দিনটা মেয়েটাকে একটু চোখে চোখে রাখো। দুপুরবেলা না সবাই একটু শুয়েছে, ওর বাবা বাড়িতে ছিল না, ওর মা শুয়েছে। তো হঠাৎ তোর মা, একটা মানুষ তো রাতের পর রাত যদি জাগে সে কখনো না কখনো তো ঘুমোবে, তার তো ঘুম পাবেই। তোর মায়ের চোখ লেগে গেছিল দুপুরবেলা, আবার দেখে মেয়ে নেই, খোঁজ খোঁজ, এবারে দুপুরবেলা আবার কোথায় যাবে না, দেখে রান্নাঘরে ওর মেয়ে গ্যাস জ্বালিয়ে একটা কাগজে আগুন জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, মানে আর একটু হলে গায়ে লেগে যাবে এমন উপক্রম, আগুন জ্বালিয়ে তোমার ওর মা মেয়ে দাঁড়িয়ে আছে। তখন গিয়ে ওর মা বলে কি করছিস তুই, এটা কি করছিস তুই? না তখন রিমি বলে কি মা সত্যি তো, আমার হাতে আগুন কেন, আমি তো ঘুমোচ্ছিলাম। হ্যাঁ, তখন ওর মা বলে ও তুই এখানে আগুন জ্বালিয়ে বসে আছিস আর তুই জানিস না তোর হাতে আগুন কেন, বাজে কথা বকছিস। না মা আমি ঘুমোচ্ছিলাম, কেন যে রান্নাঘরে এলাম কে জানে, আচ্ছা চলো চলো চলো, দিয়ে আবার চলে আসে শুয়ে যায়। ওর বাবা বিকেলবেলা কাজের থেকে ফেরে, ওর বাবাকে সব ঘটনা বলে। রাত্রিবেলা সেই রাতে প্রচন্ড রকম ওই পীর বাবার চাদর চাপা দিয়ে আর ওই ভস্মের গুঁড়ো বালিশে ছড়িয়ে দিয়ে মেয়েকে ঘুমিয়ে যাওয়ার পর ছড়িয়ে দিয়ে শুইয়েছিল। ভালো কথা। পরের দিন সকাল হয়, পরের দিন সকালেই ওর বাবার ফার্স্ট কাজ হচ্ছে কোথায়, মসজিদে যাওয়া। মেয়ে কিন্তু তখনও ঘুমাচ্ছে, খুব ভালো কথা। মেয়ে ঘুমাচ্ছে বলে তার বাবা বললো আর তাকে জানাতেই হবে না, আমি মসজিদে বেরিয়ে যাচ্ছি। ওর বাবা মসজিদে বেরিয়ে যায়, মসজিদে গিয়ে সমস্ত ঘটনা ফকিরকে বলে যে জানেন বাবা এই এক সপ্তাহ যে কিভাবে মেয়েকে রেখেছি, এই 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 কাণ্ড ঘটেছে, এবং তার সাথে হঠাৎ করে মেয়ের জামা প্যান্ট খুলে যায়, সমস্ত কিছু ওর বাবা খুলে বলেছে। তখন ফকির বলে তুমি আমাকে ঠিক করে বলে তো যে তোমাদের বাড়িতে এমন কিছু ঘটনা ঘটেছে রিসেন্ট, কারোর মৃত্যু হওয়া
বা তোমার মেয়েকে কেউ ভালোবাসতো এরকম, তখন ওর বাবা বলে যে হ্যাঁ আমার ভাই এবং ভাইয়ের বউ রোড অ্যাক্সিডেন্টে এই বছরই মারা যায়, এবং আমার ভাইয়ের বউ আমার মেয়েকে খুবই ভালোবাসতো, তাদের কোনো সন্তান ছিল না, সেই জন্য আমার মেয়েকে নিজের মেয়ের মতো করে ভীষণ ভালোবাসতো। তখন ফকির বাবা না ভীষণ রেগে যায়, বলে এটা তুমি আগের সপ্তাহে এসেছিলে যখন, কেন বলোনি আমাকে? তো তখন বলে রিমির বাবা যে এটা বলার আমি না ঠিক প্রয়োজন মনে করিনি। তখন ফকির বাবা বলে তুমি জানো একটা এতটুকু কথাও কতটা ইম্পর্টেন্ট হতে পারে কারুর কাছে? তখন ওর বাবাকে বলে শোনো, তোমার মেয়ের ওপর একটা নয়, একজন পুরুষ আছে একজন নারী আছে, ঠিক আছে? জিন, হ্যাঁ একজন নারী জিন আছে, পুরুষ আছে। পুরুষটা কেন না কৌস্তব, এই যে জামা খুলে যাওয়া, ভ্যাজাইনায় ব্যথা হওয়া, ব্রেস্টে দাগ হওয়া, এগুলো একটা নারী কিন্তু করবে না, ঠিক আছে? এবং এই যে মায়ের সেখান থেকে সন্দেহ করেছে যে এটা পুরুষ হতে পারে, এবং এখান থেকে ওর মা ওই যে বলছিল তার যা মাছ খেত না, মাংস খেত কিন্তু মাছের গন্ধই সহ্য করতে পারতো না, এই মাছটা কিন্তু খাচ্ছিল ওই এন্টিটিটা, মানে ওই পুরুষ জিনটা, ঠিক আছে? ফকির পুরো দুহাত তুলে দেয়, বলে দেখো আমি যা দেওয়ার ছিল আমার ছেলেপুলেরা দিয়েছে তোমাকে, পীর বাবা চাদর ভস্য এগুলো ক্ষণিকের জন্য তোমার মেয়েকে হয়তো করতে পেরেছে, তুমি আরো বড় কোনো ফকিরকে ধরো, আমার কম্য নয়, হতে পারে কেউ ঠিক করতেই পারে কিন্তু আমার কম্য নয়। তখন ওর বাবা বলে একবার বাড়িতে চলুন না, মেয়েকে দেখবেন। বলে না, ওই বাড়িতে ঢুকলে আমার শক্তি চলে যাবে, মানে আমার শক্তি ক্ষয় হবে ওই বাড়িতে গেলে, আমি একদম যাব না, বুঝছো? আচ্ছা। পীর বাবা আসতেই চায় না, বলে তুমি যদি পারো এখানে নিয়ে এসো, আমি তাহলে দেখতে পারি, কিন্তু ওই মেয়েকে কোনো মতেই আনা যাবে না, মানে সম্ভবই না। এবার তো ওর বাবা ভীষণ নিরাশ হয় এবং খুবই আরো চিন্তায় পড়ে যায়। দিয়ে ওর মা, এবং তারপরে আবার ওর বাবার তোমার সপ্তাহে সপ্তাহে মাল তোলার ব্যাপার ছিল, এবারে ওর বাবার বড় বাজারে আসার কথা ছিল কলকাতায়, ঠিক আছে? তো ওর মাঝখানে তো গেছিল মানে একটা সপ্তাহে, আমি বললাম না সপ্তাহে সপ্তাহে, তো আগের সপ্তাহে গেল, এবার এই সপ্তাহে আবার আসছে। দিল্লি থেকে ট্রাভেল করে নাকি? ট্রাভেল করতো, হ্যাঁ দিল্লি থেকে ট্রাভেল করতো। তো তোমার কি বলে, ভাইয়ের ব্যবসাটা যেহেতু দেখতো, আর নিজের ব্যবসা ওর অনলাইন ঘরে বসেই কাজ ছিল, মানে ওর ভাইয়েরটা দেখলেও ওর কাজে কোনো মানে হ্যাম্পার হতো না, ঠিক আছে? ও নিজের কাজটা করতো ঠিক। তো এবার ওর আবার বড় বাজার আসার থাকে, তখন ওর মাকে বলে যে দেখো এবার তো তুমি একা মেয়েকে আর রাখতে পারবে না, তুমি এক কাজ করো, তোমার বোনকে সাথে রাখো, মানে ওই মেয়েটার যে মাসি, হ্যাঁ রিমির মাসি, তাকে বলে তুমি সাথে রাখো, আমি চলে আসবো 2-4 দিনের ভিতর, কারণ এভাবে হঠাৎ হঠাৎ করে ডাকলে এতটা দূর আমি হুট করে আসতে পারবো না, তো তুমি তোমার বোনকে সাথে রাখো। ভালো কথা, ওর বোনকে সেদিন ডেকে নেয় এবং কিছু বলে না কিন্তু বোনকে, মানে ওর মা ওর বোনকে কিচ্ছু জানায় না যে আমার মেয়ের সাথে এই ঘটনা ঘটছে, হয় না একটা যে বলবো যদি কিছু ভাবে মাসি, সেজন্য কিছু বলেনি। ওর বোনকে বলে যে আয় না, তোর জামাইবাবু থাকবে না, কদিন আমার কাছে থেকে যা। তো ভালো কথা, ও বোন আসে এবং এর বাবা বড়বাজার চলে আসে। তোর বাবা কাজ করছে ঠিক আছে, কিন্তু একটা মাইন্ড সেটা তো ভালো নেই। এবার যারা তার বাবাকে আগে থেকে চিনতো এবং এই অবস্থায় তার বাবাকে দেখছে, হয় না গো কৌস্তব, মানুষের মুখ চোখ দেখলেই বোঝা যায়, তাই না? একদমই। তো ওর বন্ধু, ওর বাবার বন্ধু, রিমির বাবার বন্ধু বলছে হ্যাঁ রে, ভদ্রলোকের নাম ছিল তোমার আই থিঙ্ক রিজওয়ান, হ্যাঁ ভদ্রলোকের নাম ছিল রিজওয়ান, ঠিক আছে? তো বলে রিজওয়ান তোকে না কিরকম লাগছে, তুই কিছু হয়েছে তোর বাড়িতে, বউ বাচ্চা ভালো আছে তো, এরকম ভাবে তার বন্ধু বলে। তো তখন বলে, বন্ধু কিন্তু বাঙালি আমাদের কলকাতারই, ঠিক আছে? তো তখন তার বন্ধুকে বলে হ্যাঁ 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 সব ঠিক আছে। এবারে ব্যবসায় বারবার ভুল করছে, কিছু হয়তো হিসাব ভুল করছে ওর প্রেজেন্টেই। তখন ও বলে এই রিজওয়ান তুই বল না তোর কিছু হয়েছে, তুই তো স্বাভাবিক জিনিসগুলো তুই এরকম গিনতি মে ভুল কিউ কর রহা হ্যায়, বুঝলে এত গিনতি ভুল করছিস কেন? তখন ওর বলে তুই এক কাজ কর, বিকেল বেলা একটু আমাকে সময় দে, তোর সাথে আমার কিছু কথা আছে। বলে কাজ ফাজ মিটে যাক, আমি তারপরে হোটেলে ফিরে তোকে ডাকছি, বলবো। এবারে ওর কাজ ফাজ মিটে যায়, রাত্রিবেলা হোটেলে আসে ওই বন্ধু, দিয়ে ওর বন্ধুকে সমস্ত কিছু ঘটনা জানায়। তখন ওর বন্ধু বলছে এ তো খুব মারাত্মক ব্যাপার রে, তুই যা বললি সে তো খুব মারাত্মক ব্যাপার, তোর মেয়ে তো মারা যাবে যা তুই বলছিস। বলছে হ্যাঁ আমার মেয়ের দিকে না তাকাতে পারছি না, জানিস চেহারাটা কিরকম হয়ে গেছে, হ্যাঁ চোখে মুখে কালি দাগ, রোগা হয়ে যাচ্ছে, তো কি করা যায় বলতো? তো বলছে দেখ
আমার এখানে পরিচিত একজন আছে, আমি নিজে উপকৃত হয়েছি, কিন্তু সে হিন্দু বাঙালি, হ্যাঁ, বালিতে বসে, তন্ত্র সাধক এবং অ্যাস্ট্রোলজার বলতে পারিস। আমি নিজে উপকৃত হয়েছি, তুই একবার দেখা। কিন্তু একটা কথা ভাই, তো ধর্ম এখানে আনিস না, আগে দেখ নিজের মেয়ে, তুই ফকিরের কাছে করলি না কোনো তান্ত্রিকের কাছে করলি সেটা ম্যাটার করে না, ম্যাটার করে তোর মেয়ের জীবন যে বাঁচাতে পারবে সেই তো আল্লাহ, সেই ভগবান, তাই না? আসলে তোর মেয়ের জীবন। তখন ওর বাবা বলে একদম, আমি তো এসব ধর্মের মানছি না, ফকির বাঁচালেও সে আমার কাছে ঈশ্বর সমান, আর যে বাঁচাবে সেই আমাকে যেমন করে হোক আমার মেয়েকে বাঁচা, যেমন করে হোক তুই বাঁচা। ওর বন্ধুকে বলে, তোর বন্ধু বলে চল তাহলে তুই বাড়ি যা, বাড়ি গিয়ে তোর মেয়েকে তোর বউকে নিয়ে আয়, কিন্তু মনে রাখবি তোর মেয়েকে জানাবি না যে কোথায় যাচ্ছিস কি করছিস, তোর মেয়েকে বলবি যে কলকাতা ঘুরতে আসছিস, ঠিক আছে, একটু তোর তো শরীরটা ভালো না, একটু হাওয়া বদল করতে আসছিস, হ্যাঁ, এরকম বলে নিয়ে আসবি। তখন বলে হ্যাঁ এটা খুব ভালো কথা বলেছিস, আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে সব জানাই। এদিকে তো এইদিকের গল্প হলো, কিন্তু এদিকে বাড়িতে যখন ওর বাবা নেই, ও মেয়ের কিন্তু চলছে উপদ্রব নানান রকম, গলায় বলে সিলিং ফ্যানে গলায় দড়ি লাগাতে যাচ্ছে, কখনো একবার কি হলো, শুধু মারাত্মক ব্যাপার এগুলো। হ্যাঁ সিলিং ফ্যানে গলায় ওর মা খুব চোখে চোখে রেখেছিল, তাই একবার তো ছুরি দিয়ে হাত কেটে ফেলেছিল, রক্তাক্ত অবস্থা। তোর মাসি তখন বুঝতে পারে, ওর মাসি বলছে রিমি যে এমন করছে তো এটা কি ও করছে? তখন ওর মা বলে মানে না, তুই আমার থেকে কিছু লুকোচ্ছিস, ও গলায় দড়ি নিচ্ছে কেন, কি হয়েছে, তুই কি কিছু কি প্রেমের ব্যাপার আছে, যেটা হয় এই বয়সে আর কি, সবার আগে মাথায় এটাই আসে। বলছে কিছু কি প্রেমের ব্যাপার আছে? ওর মাসি বলে, তখন বলে না দিদি এসব কিছু না। তখন ওর বোনকে সব ঘটনা বলতে বাধ্য হয়। তোর বোন বলে তোরা এখনো বসে আছিস, কোনো ব্যবস্থা করিসনি? না না এরকম এরকম ব্যবস্থা করেছি, ফকির বাবা হাত তুলে দিয়েছে, বলেছে আরো বড় কারুর কাছে যেতে। ইতিমধ্যে এর বাবা বাড়ি আসে, বাড়িতে এসে সমস্ত ঘটনা ওর মাকে বলে যে চলো না একবার কলকাতা, এরকম এরকম আমার বন্ধু বলেছে একজন আছেন, উনি সুরাহা দিতে পারবেন, লাস্ট ট্রাই করে দেখি, যদি কিছু হয় ভালো, নাহলে জানবো আমাদের কপাল, ঠিক আছে। এরপর একদম একদিনও মাঝখানে দেরি না করে ওর বাবা এতটা ট্রাভেল করে যাওয়ার পর আবার ওর মাকে নিয়ে ওর মেয়েকে নিয়ে বলে কি, ওর মেয়েকে বলে চল না বাবু, অনেকদিন তো ঘুরতে কোথাও যাসনি, একটু হাওয়া বদল করে আসি, তোকে কলকাতা ঘুরাবো। তো রিমি বলে যে কোনো কথা না বলে জাস্ট ঘাড় নেড়েছিল যে হ্যাঁ চলো ঠিক আছে যাবো। তো ওকে রেডি ফেডি করিয়ে ওর মা বলে যে গাড়িতে মানে আসছে, কিন্তু কারোর সাথে কোনো কথা নেই, এতটা রাস্তা যে আসছে মা বাবার সাথে কথা বা প্রকৃতি দেখা, জানলার বাইরে দেখি তো আমরা, ও সব কিছুই না, মানে এক বজ্ঞা, কখনো ঘুমাচ্ছে কখনো যাচ্ছে। তো মানে ওর আশেপাশে যে লোকজন আছে সেটা ওকে দেখে কেউ বুঝতেই পারবে না, পুরো রাস্তা ওইভাবেই ট্রাভেল করেছে। তারপর ডিরেক্টলি আমাদের বাড়িতেই উঠেছে, মানে দিল্লি থেকে ডিরেক্টলি আমাদের বাড়িতে উঠেছে, ওরা কোথাও স্টে করেনি ততক্ষণ, পুরো লাগেজ ফাগেজ নিয়েই আমাদের বাড়িতে এসছে। এসে তো আমার হাজবেন্ডকে আগেই ফোন করেছিল, তখন আমার হাজবেন্ড বলে হ্যাঁ চলে আসো, কিন্তু আরেকটা ভাগ্য মানে ভালো ভাগ্য যে তার একদিনের মাথাতেই অমাবস্যা ছিল, আর প্রত্যেক অমাবস্যাতে তারাপীঠ শ্মশানে আমাদের কাজ হয়, ঠিক আছে। প্রত্যেক অমাবস্যায় তো আমার হাজবেন্ড বলেইছিল যে সামনেই অমাবস্যা আছে, তাই দেরি করবে না, একদম চলে আসো মেয়েকে নিয়ে। তো সেই মতো ওরা আসে, কিন্তু একটা রাত তো থাকতেই হবে, তারপরের দিন তারাপীঠ বেরোনো, সেই রাতটা থাকতেই হবে। তো তখন ওর বাবা বলে যে আমরা তো এখানে কোনো হোটেল টোটেল নিইনি, আপনার পরিচিত কোনো হোটেল থাকলে বলুন, হাওড়ার কাছে উঠবো। তা আমার হাজবেন্ড বলে কোনো হোটেলে উঠতে হবে না, আমার বাড়িতে একটা রাতের ব্যাপার তো আমার বাড়িতেই থাকবে। কারণ আমার বর বলে যে যখন আমার দায়িত্বে এবার চলে এসেছে, এবার তো পুরো আমার রেসপন্সিবিলিটি হয়ে গেল ওকে জীবন দেওয়া, ঠিক আছে। তো একে যদি আমি এখন ছেড়ে দিই, এ যদি বুঝে যায় যে একে অন্য কোথাও নিয়ে যাওয়া হবে, ও যেমন করে হোক যেতে চাইবে না, দরকারে মেয়েকে মেরে দেবে। তাই আমার নজরদারিতে যাতে থাকে সেই জন্য ওই রাতে আমার বাড়িতে রাখা হয়েছিল। এবং এবার বলি যেটা আমার নিজের চোখের পর থেকে দেখা ঘটনা, এতক্ষণ যা বললাম সব ওর মায়ের মুখের ঘটনা। এরপর এতটা যেটা বললে সেটা হচ্ছে ওর মা তোমার বাড়িতে এসে অ্যাজ আ ক্লায়েন্ট এসে যা যা বলে, হ্যাঁ অ্যাজ আ ক্লায়েন্ট এসে যা যা বলে, এবার তোমরা ইনভলভ হলে, এবার আমরা ইনভলভ হলাম এবং আমার চোখে দেখা যা যা ঘটনা এরপর শ্রোতা বন্ধুরা সমস্তটা শুনবে। হ্যাঁ, তো তারপর আমাদের বাড়িতে এলো তার মা বাবা, আমার হাজবেন্ডের সাথে কথা বলছে রুমে বসে। এবং আমি বলে রাখি যারা আগের মানে আমার কল রেকর্ডিংটা শুনেছে তাদের আমি বলেছিলাম যে আমার বাড়িতে কিছু কালপুরুষ আছে, হ্যাঁ, যারা থাকলে
কোনো এন্টিটি, সে যে কোনো মানে ধর্মের হতে পারে, কোনো এন্টিটি যদি প্রবেশ করে সেটা মুছে যাবে অটোমেটিক, বলেছিলাম তাই তো। এবার আমি না কালপুরুষ দর্পণ আমার সব রুমে আছে, হল রুমে আছে, বাথরুমে পর্যন্ত আছে। এবার কথা হচ্ছে, আমি কি সবসময় দর্পণের দিকে তাকিয়ে আছি এমনটা তো নয়, আমি লক্ষ্য করিনি, আমি দেখিও নি। ক্লায়েন্ট এসেছে, তো আমার হাজবেন্ড আমাকে ডাকলো, বললো কি ওর মা বাবার সাথে আমি কথা বলছি, তুমি একে একটু রাখো না। আমি কিন্তু তখনও জানি না যে এরম কোনো ক্লায়েন্ট এসছে যে পজেস, ঠিক আছে, তাহলে আমি থাকতামই না, একদম হয়ে যেত আমার। তো আমি জানিও না, আমাকে খালি বললো নর্মালি যে আমি ওর মা বাবার সাথে একটু পার্সোনালি কথা বলবো, তুমি একটু মেয়েটাকে চোখে চোখে রাখবে। আমি ভেবেছি হয়তো প্রেম সংক্রান্ত ব্যাপার হবে, ওর মেয়ের কাছে বলতে চায় না, ওই জন্য আমি রেখেছি। আল্লাম বাবু তোমার নাম কি, কোন ক্লাসে পড়িস তুই, হ্যাঁ কি বলে কি করতে ভালোবাসিস না, ও কিন্তু সুন্দর উত্তর দিল, আমার নাম রেহানা আক্তার, ডাক নাম রিমি, আমি ছবি আঁকতে খুব ভালোবাসি, আমি দিল্লির নয়ডাতে একটা ইয়েতে স্কুলে পড়ি। আনলাম খুব ভালো কথা, বন্ধু বান্ধব আছে, হ্যাঁ তারা তো বলছে হ্যাঁ বন্ধু আছে, এই আছে, আলো বন্ধু বেশি না বান্ধবী এরকম যা হয় আর কি, তো এইসব কথাবার্তা বলছি। তারপর দেখলাম ও না কথাবার্তা বলছে, কিন্তু ওর চোখ আছে, আমার একটা হল রুমে অ্যাকুয়ারিয়াম আছে বড়, ওই অ্যাকুয়ারিয়ামের দিকে, মানে এক পলকে তাকিয়ে আছে অ্যাকুয়ারিয়ামের দিকে। তো আমি বললাম কি রে, অ্যাকুয়ারিয়াম দেখতে ভালো লাগে, দেখা ভালো, অ্যাকুয়ারিয়ামের দিকে যদি দেখিস তাহলে মাইন্ড ভালো থাকে, প্রেসার কন্ট্রোলে থাকে। তো বলছে কি, কিছু উত্তর দিচ্ছে না, আমাকে চুপ করে তাকিয়ে আছে। কারণ আমি দেখলাম যে অ্যাকুয়ারিয়াম দেখতে দেখুক, আমি তাকে রান্না করি ওইদিকে যাই, দিয়ে আমি একটু মানে রান্নাঘরটা আমার কিচেনটা একদমই ড্রয়িং স্পেসে, তা আমি ওদিকে রান্নায় গেলাম। তার কিছুক্ষণ পর দেখছি ও সোফা থেকে উঠে গেছে, উঠে অ্যাকুয়ারিয়ামের ওপরে খাবার দেওয়ার জন্য মাছকে যে ঢাকনাটার ফাঁকগুলো থাকে না ঢাকনার ওপরে, ওই ফাঁকে ও নাকটা গুঁজে শুকছে, হ্যাঁ জোরে জোরে, মানে এরকম নাকে করে শুকছে। তা আমি না অদ্ভুত লাগলো আমার, আমি এসে বলছি কি রে, এই গন্ধটা কি সুন্দর না, কিসের গন্ধ না, এই যে মাছেরা থাকে না জলে, যে একটা আষ্টে গন্ধ হয়, কি সুন্দর লাগে আমার গন্ধটা। আচ্ছা তুমি কি রান্না করছো, আমাকে বলছে। আমি যে রান্না তো এখনো সেরকম কিছু করিনি বাবু, দেখি কি করা যায়। হ্যাঁ তো তোমরা তো অনেক দূর থেকে এসেছো, শরবত খাবে না, তুমি কি মাছ রান্না করছো, তাহলে একটু মাছ খাবো, ঠিক আছে। তা আমার না ঘরে মাছ থাকতো, এবং আমার দু রকমের মাছ থাকে, একটা হচ্ছে তোমার আমাদের খাবার, আর একটা তোমার আমার হাজবেন্ড তেলাপিয়া মাছ এনে রাখে বেড়ালদের জন্য, সেটা জলে যা সেদ্ধ করে স্টু টাইপের করে ওদেরকে ভাতে মাখিয়ে দিই বেড়ালদের, ঠিক আছে, বাইরে কিছু বেড়াল আছে ওদেরকে দিই। তো ওই মাছটা ও আমাকে পার্টিকুলার বলছে এই মাছটা আমাকে দাও, আমি বলছি দাঁড়া বাবু ভেজে দিই, না না এই যে সেদ্ধ করা আছে এটাই খাবো। ভাবো অবস্থা, ও সেদ্ধ করাটা বলতে খাবো, আমি এতে নুন হলুদ কিছু দেওয়া নেই বাবু, এটা বেড়ালদের, না আমি লাইট খাই, আমি এটাই খাবো। আমি যা বাবা, মনে মনে আমার অদ্ভুতই লাগছে। ওকে দিলাম, ও গোগ্রাসে তেলাপিয়া মাছ, ভাবো কত কাঁটা থাকে, হ্যাঁ ও তেলাপিয়া মাছের কোনো কাঁটাই বাঁচলো না, পুরো খেয়ে নিল। তখন না আমার সত্যি কষ্ট, আমার ভীষণ অদ্ভুত লেগেছিল ব্যাপারটা। তখনও আমি জানি না, এদিকে ওর অনেকক্ষণ দরজা বন্ধ করে ওর মা বাবা কথা বলেই চলেছে। তার নামে আর কিছু খাবি না, না আনাম দেখ অত দূর থেকে এসছিস তুই, চাইলে কিন্তু বাবু চান করতে পারিস আমার ঘরে, হ্যাঁ আজকে তো রাত তোরা থাকবি, চান টান কর। না ঠিক আছে, তুমি একটা আমাকে খাতা দাও আর পেন দাও। আমার ভালো কথা, আমার ছেলে আছে 7 বছরের, ওকে আবার আমি বলেছি যে দিদি ভাইয়ের সাথে খেল। এখন আমি ভাবি যে কেন বলেছি, যে আমি ওকে বলেছি যে দিদি ভাইয়ের সাথে খেল, আমি রান্নাটা করি। ও না এসছে, ওর সাথে গল্প করছে, নর্মাল গল্প করছে, কিন্তু মেয়ে কোনো উত্তর দিচ্ছে না, মানে রিমি কোনো খেলার দিকে মন নেই, ও আঁকি বুকি কাটছে, অদ্ভুত ছবি আঁকছে, আঁকছে আবার নিজেই কাটছে, আঁকছে আবার নিজেই কাটছে। তখন আমার ছেলে আস্তে আস্তে এলো, বলছে কি মা দেখো না রং পেন্সিল গুলোকে নষ্ট করছে, খালি রং পেন্সিল গুলো আমার ভেঙে দিচ্ছে, ঠিক আছে। আমি বলছি ও আচ্ছা ভেঙে দিচ্ছে, ঠিক আছে ছাড় না, আজকের দিনটা তোকে আবার নতুন কিনে দেবো রং পেন্সিল, ওকে এই বলে বোঝে না। তারপরে অবশেষে দরজা খুললো আমার বর, দিয়ে খুলে বললো যে আজকে এরা এখানে থাকবে, কাল আমরা তারাপীঠ বেরোবো। মানে মেয়েটার কাছে বলেনি, কিন্তু আমাকে বললো। তখন আমি বললাম এই তুমি শোনো, মেয়েটা কি পাগল টাগল আছে বলো তো, বা স্পেশাল চাইল্ড কিছু? তো বলছে কেন? আমি বলছি এরকম বিহেভিয়ার করছিল। তখন না ও আমাকে বলছে তোমাকে আমি আগে বলিনি, ও না পজেস। বললাম কিসের পজেস, ঠাকুরের ভর তোর চাপে? তো বলছে না ওইসব কিছু না, ওর মধ্যে পিশাচ ভর আছে, ঠিক আছে।
আনলাম এরকম জানার পর তুমি ওকে আমাকে দেখভাল করতে দিয়েছো? আমি আবার ছেলেকে বলেছি ওর কাছে থাকতে, বলছে না ও তো আমার গন্ডিতে চলে এসছে, কিছু হবে না। তখন আমার হাজবেন্ড জাস্ট দরজাটা খুলে বেরিয়েই ফার্স্টে দর্পণের দিকে তাকিয়েছে, একদম কালপুরুষ দর্পণ যেটা ও বলছো, পুরো দর্পণের দিকে তাকিয়েছে, ও বেরিয়েই দর্পণের। তখন আমি ওকে লক্ষ্য করলাম প্রত্যেকটা ঘরের দর্পণ মুছে গেছিল আমার, বাথরুমে মোছেনি, প্রত্যেকটা ঘরের দর্পণে যেন হাত দিয়ে কেউ লেবড়ে দিয়ে গেছে, মুছে দিয়ে গেছে। তখন আমার বর তাকালো দর্পণের দিকে এবং বলল যে শিওর, খালি এইটাই একটা কথা বললো, শিওর, মানে পুরো শিওর হলো, ঠিক আছে, এইটুকু কথা বলে। একটা কথা বলো, এই যে কালপুরুষ দর্পণ যখন মুছে যায় বা আবছা হয়ে যায়, তখন কি সেটা আর অ্যাক্টিভ থাকে না, তার পাওয়ারটা শেষ হয়ে যায়? না, পাওয়ার শেষ হয়ে যায়, কারণ আমরা তখন আনপ্রোটেক্টেড পুরো, দর্পণ থেকে আনপ্রোটেক্টেড। কারণ হচ্ছে ওর যে খারাপ প্রভাবটা পুরো দর্পণ টেনে নেয়, মানে যেটা তোমার উপর ক্ষতি করতো সেটা আর করতে পারে না, পুরো দর্পণ নিয়ে নেয়। কিন্তু ওই যে মুছে গেল পুরোটা যদি মুছে যায় তাহলে তোমাকে ইমিডিয়েট দর্পণ চেঞ্জ করতে হবে, ওটাকে জলে ভাসিয়ে অন্য দর্পণ আনতে হবে, কারণ ওই কুপ্রভাবটা দর্পণ পুরো শোষণ করে নিয়েছে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এবার তাহলে ওটা বাড়িতে রাখা যায় না, না, ওটা জলে দিতে হবে, ওটা জলে দিতে হবে, দিয়ে তোমাকে অন্য দর্পণ আবার প্রতিস্থাপন করতে হবে। দিয়ে আমার হাজবেন্ড বললো শিওর, এইটুকু বললো। বললাম কিসের শিওর? বলছে কিছু না। তুমি কি রান্না করছো? বললাম মাছ করছি। আর বলো না, বিড়ালের মাছগুলো সব মেয়েটা খেয়ে নিল জানো। তখন বলছে ফ্রিজে কোনো মাছ মাংস কিছু আছে? আমি বললাম হ্যাঁ, শুধু আমাদেরই মাছ আছে, মাংস কিছু নেই। বলছে ওই মাছগুলো সব ফেলে দাও বা সেদ্ধ করে বিড়াল থেকে দিয়ে দাও, পুরো ফ্রিজ মাছ মাংস বিহীন করে দাও আজকে রাতের জন্য, ঠিক আছে? আর কাল তো আমরা তারাপীঠ বেরিয়ে যাবো, এরপর যা বাজার দোকান করার এসে করবে, যদি মাছ মাংস যা থাকে তুমি একদম কাঁচা বেড়াল থেকে দিয়ে দাও, কোনো রান্নাও করতে হবে না। তাহলে এরা এসছে, এদেরকে মাংস খাওয়াবো না? তখন বলছে কোনো প্রয়োজন নেই ওদেরকে মাংস খাওয়াবার, ওর মা বাবা মাংসের জন্য বসে নেই, তুমি জাস্ট পনির আনো, পনির করো, ঠিক আছে? তোমার তো রাগ হচ্ছে, বাড়িতে কাকে নিয়ে আসছে? হ্যাঁ, কারণ অতগুলো মাছ ফেলে দেবো, একটা গৃহকর্তৃত্ব একটা গায়ে লাগে না। তা আমি বললাম, তখনও বলছে আগে নিজের জীবন, তো মেয়েটার জীবন তার থেকে বড় কথা, তোমার ঘরেও বাচ্চা আছে, ওগুলোকে ফেলে দাও। আমি কি ভাগ্যে সব মাছ ফেলে দিয়েছি। বললো আর না ফেললে উপায় আছে নাকি? পুরো ফ্রিজ মুছলাম, ও পনির আনলো, রাত্রিবেলা পনির রান্না করলাম, খাওয়া দাওয়া হলো, শুলো, সবাই নর্মালি শুলো। এবার আমার হাজবেন্ড শোয়ার আগে ওর মাকে বললো আমি যে জিনিসটা দিচ্ছি এটা ওর বাড়িতে তলায় রেখে দিন। ওর মা রেখে দিল, কিন্তু 3টে 3:30 নাগাদ ওর মা জোরে ডাকছে, গুরুজি তাড়াতাড়ি আসুন, গুরুজি তাড়াতাড়ি আসুন। আমরা তো মানে সেই ঘুমের ঘোরে, কারণ পরের দিন বেরোবো, তাড়াতাড়ি শুয়েছিলাম। দরজা খুলে দৌড়ে দেখি কৌস্তব ওর না পিরিয়ডস হয়েছিল। এবার ওর মা সেটা আমাদেরকে বলেন, কেনই বা বলবে, কারোর মেয়ের পিরিয়ডস হবে সেটা কি এসে বলবে যে গুরুজি আমার মেয়ের পিরিয়ডস হচ্ছে? এটা কি কেউ বলে নাকি? তো এবার বাথরুমে ঢুকে দেখি ওর মেয়ে পিরিয়ডস এর রক্তটা পুনরায় শুকছে আর চাটছে। কি বলছো? মানে গা ওয়াক আসছে আমার, ভাবলে আমি এটা দেখেছি, ভীষণই বমি আসছে, মানে এটাকে আমি আর এই জন্য বাড়াতেই চাই। দাঁড়াও 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 দাঁড়াও, জল খাই। সিরিয়াসলি আমি এটাকে আর বাড়াতে চাইছি না, আশা করছি শ্রোতা বন্ধুরা বুঝে যাবে। এরপর কি হলো বলো? এরপর এই দৃশ্য দেখার পর আমরা পুরোপুরি শিওর হলাম যে ওর মধ্যে পিশাচ আছে। কারণ এই যে অ্যাক্টিভিটিস গুলো, চান না করা, নখ না কাটা, নোংরা থাকা, এর আগে ওর মা বলেছে পটিও ওকে খেতে দেখেছে, তারপর এই যে পিরিয়ড, এইগুলো পিশাচ করে। সাধারণ ভূত, পিশাচ, ডাকিনী, হাকিনী এদের মধ্যে পার্থক্য আছে তাদের চারিত্রিক, ঠিক আছে? তো এগুলো যেগুলো পিশাচের অ্যাক্টিভিটিস। তো আমার হাজবেন্ড বললো যে আমি যতটা নর্মাল ভেবেছিলাম ততটা নর্মাল নয় ব্যাপারটা, আমাকে আরো অন্য কিছু ভাবতে হবে, মানে আরো সিরিয়াস কিছু ভাবতে হবে। ওকে তো সেই মুহূর্তে হাই স্পিড জল দেওয়া হয়, মানে হাই স্পিড জল আছে একটা তন্ত্রোক্ত জল আমাদের, ওটা পুরো ওর মাথা থেকে ঢেলে দেওয়া হয়, দিয়ে ও নর্মাল হয় এবং ওর প্যান্টটা চেঞ্জ করে দেওয়া হয়, ওর মা ডাস্টবিনে ফেলে, তারপর ওকে চেঞ্জ করায়। যা হোক সেসব মা মেয়ের ব্যাপার, তারা করেছে। তা দিয়ে পরের দিন সকালবেলা এবার বেরোবো, ওকে যখন ওঠানো হচ্ছে এই ওঠ আমরা কাকুদের সাথে ঘুরতে যাব, তখন মেয়ে বলছে কোথায় যাবে মা, আমরা তো এই তো ঘুরতে এসেছি, কলকাতায় কত জায়গা আছে চলো দেখি। তো বলছে না, এর থেকেও ভালো জায়গায় যাবো তোকে নিয়ে, কাকুদের গাড়িতেই যাবো, চো না। হ্যাঁ, কাকুরা বলেছে রাতেই আমরা প্ল্যান করেছি, চো। তখন না মেয়ে খুব ফুর্তি দেখলাম, খুব সুন্দর ফুর্তিতে নিজেই রেডি হলো একদম ফাটাফাট,
তো বললো আচ্ছা ঠিক আছে, আমরাও লক ফক করলাম, সব বেরোলাম। এবার যাচ্ছি, এবার আমাদের গাড়িতে না সাধারণত তারাপীঠ গেলে তারা মায়ের গানই চালানো হয়। হ্যাঁ, তারা মার গান যখন চালানো হয়েছে তখনও দেখলাম ভীষণ আনকমফোর্টেবল ফিল করছে। এবার আমি বলি, পেছনে ওর বাবা, ওর মা আর আমি বসেছিলাম। আমি আমার ছেলেকে কোলে নিয়েছিলাম, আর ওর মায়ের পাশে বসেছিল মেয়ে, আর সামনে ছিল আমার হাজবেন্ড আর ড্রাইভার। ঠিক আছে, কিন্তু বর্ধমান পেরোবার পর আমার ছেলে পুরো ঘুমিয়ে পড়ছিল। তো বর্ধমান পেরিয়ে যাওয়ার পরে শক্তিগড়ে আমরা ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করার পরে বর্ধমান পেরোবার পর না আমি বললাম যে দেখো না, আমি ছেলেকে নিয়ে একটু সামনে বসি, সিটটাকে একটু পেছন দিকে করে দাও, ও ঘুম পাচ্ছে। তখন আমার হাজবেন্ড বলে তুমি কিন্তু সিট বেল্ট লাগাবে। বললাম হ্যাঁ, সিট বেল্ট, সামনে বসলে তো সিট বেল্ট লাগাতেই হবে। সিট বেল্ট লাগিয়েছি, নর্মালি যাচ্ছি। ওর মেয়েও কিন্তু ঘুমিয়ে পড়েছিল, মানে রিভু, সেও ঘুমিয়ে পড়েছিল। রাস্তায় কোনো অসুবিধা ততক্ষণও হয়নি। এবার ঢুকেছি বোলপুর পেরিয়ে তারাপীঠ ঢুকেছি, বীরভূম ঢুকেছি তারাপীঠের গেটও তখনও দেখা যায়নি। ওখানে একটা গ্রাম আছে, ওই গ্রামের মধ্য দিয়ে যেতে হয়। ওই গ্রামে হঠাৎ, আর তারাপীঠ ঢুকে গেছি বলে না আমিও কায়দা মেরে সিট বেল্টটা খুলে দিয়েছিলাম, কারণ তারাপীঠ ঢুকে গেছে আর পুলিশের ভয় নেই। ঠিক আছে, হাইওয়ে পেরিয়ে গেছে আর পুলিশের ভয় নেই। বোলপুর ঢোকার পরই আমি সিট বেল্ট খুলে দিয়েছি। তা দিয়ে হঠাৎ করে আমাদের গাড়িটা দুটো চাকা একটা বড় গর্ত আছে, সেই গর্তে ঢুকে যায় এবং বাকি দুটো চাকা রাস্তার উপর মানে থাকে, মানে ঝুলছে রীতিমতো। মানে আমি যদি এদিকে একটু হেলি, মানে বাঁ দিকে যদি হেলে যায়, পুরো গাড়িটা ভল্ট করে যাবে, বুঝছো? খুব রিস্কি ব্যাপারটা। প্রথমেই ড্রাইভার তাড়াতাড়ি নেমে গেল। মানে কি করে হলো, ড্রাইভার বলছে আমি নিজে বুঝতেই পারলাম না, আমি নর্মালি চালাচ্ছি, সুন্দর রাস্তা, কোনো ঝামেলাই নেই, কিন্তু গাড়িটা একটা গর্তে ঢুকে গেল। তখন ড্রাইভার কোনো রকমে আস্তে আস্তে নামলো, আর হঠাৎ করে জাম্প করে দিল। আমি ফার্স্টে পেছন দিকে দেখেছি যে আমার হাজবেন্ড আর ওরা ঠিক আছে কিনা, দেখেছি হ্যাঁ ওরা নর্মাল আছে, কিন্তু আমার কোল থেকে ছেলে পড়ে যায় নিচে, আমার কোলেই ছিল, ও নিচে পড়ে যায়, আর আমার থুতনিটা ড্যাশবোর্ডে জাম্প করে লাগে। ড্যাশবোর্ডে লাগার ফলে কি হয়, আমার তৎক্ষণাৎ রক্ত বেরোয়, এবং আমি ভাবিনি যে এটা সেলাই করার মতো রক্ত। হাতে গামছা ছিল, আমি গামছা দিয়ে মুছেছি রক্তটা। তখন আমার বর কোনো রকমে, তিনজন ওরা বাইরে বেরিয়ে এবার আমাকে বার করবে, কিন্তু আমাকে বার করবে কি করে, আমাকে তাহলে ড্রাইভারের সিট হয়ে বেরোতে হবে, বুঝলে? এদিকটাতে বেরোনো একদমই যাবে না, বাদিকটাতে পুরো গর্তে ঝুলছে। তা আমাকে বলে ছেলের কিছু হয়নি তো? আশ্চর্যজনক সত্যি আমার ছেলের মানে তারা মায়ের কৃপায় কিচ্ছু হয়নি, অথচ একই জায়গায় দুজনে ছিলাম, ওর কিচ্ছু হয়নি। আমরা আস্তে আস্তে আমি ড্রাইভারের সিট হয়ে বাইরে রাস্তার দিকে নেমেছি, ততক্ষণে গ্রামের লোক চলে এসেছে আওয়াজে। ওরা বলছে কি, আমরা ভাবলাম ট্রাকে বোধহয় ধাক্কা মেরেছে, এত জোরে শব্দ হয়েছে, আমরা ভেবেছি ট্রাকে ধাক্কা মেরেছে। তো আমি বললাম যে না, মানে আমার হাজবেন্ড বলল না দেখুন না এরকম। ওরা মোটা মোটা বাঁশ টাস নিয়ে এসে গাড়িটাকে কোন রকমে তুললো। গাড়িটাকে তোলার পর দেখা যায় যে গাড়িটাকে আর নিয়ে যাওয়ার অবস্থায় নেই। ক্রেন ডাকা হলো, ক্রেন এসে গাড়িটাকে গ্যারেজ করলো। সেই রাতেই কিন্তু আমাদের কাজ। এবার এত কিছুর মধ্যে দিয়ে গেছো, কতটা সময় বেকার নষ্ট হলো দেখতে থাকো খালি। যেখানে আমাদের তারাপীঠ ঢুকে গেছি তারপরে ঘটনা ঘটেছে। মেয়েটাকে যখন বলছে ওর মা যে কিরে তোর কোথাও লেগেছে, মেয়েটা হাসছে, গাড়িটাকে দেখছে আর মেয়েটা হাসছে। তখন ওর মা বলছে তুই হাসছিস কেন? না কি বলে, এইটা তো হতোই, আমি জানি। ঠিক আছে, এটা তো আমরা তো বুঝে গেছি কে বলছে কথাটা, আমরা ওর কথায় কোনো গুরুত্বই দিইনি। ততক্ষণে সবাই ব্যতিব্যস্ত হয়ে গেছে, গ্রামের লোকরা প্রচুর সাহায্য করেছে, ট্রেনে এসে গাড়ি নিয়ে গেছে। আমরা আবার ওখান থেকে একটা মানে এমন জায়গায় ঘটেছে যে ওখানে বাস ফাস কিছু নেই, আমরা ওয়েট করছি আরেকটা কোনো গাড়ি আসুক যারা লিফট দেবে আমাকে। ঠিক আছে, আমাদের এতগুলো মানুষকে লিফট দিয়ে একটু তারাপীঠে পৌঁছে দেবে। তো ভাগ্যচক্রে একটা ওই হাতি গাড়ি বলে না, হাতি গাড়ি বলে, ওই গাড়ি, হ্যাঁ ছোট হাতি, ওই গাড়িগুলো আসছিল। তারা রাজি হয় আমাদেরকে লিফট দিতে, কিন্তু দু ক্ষেপে, মানে ওদের গাড়িতেও তো লোক ছিল, একবারে এতজনকে নিয়ে যাওয়া যাবে না। তো প্রথমে আমার বর বলে তুমি ছেলেকে নিয়ে আর ড্রাইভারের সাথে তুমি চলে যাও, কারণ তোমার স্টিচ পড়াটা আগে দরকার, সেলাইটা। খুব বাজে রকমের গেছিল তোমার। হ্যাঁ ভালো রকম গেছিল, ব্লিডিং হয়ে যাচ্ছে। আর আশ্চর্য, আর কারুর কিচ্ছু হয়নি, আমারই হয়েছে। আমার নিজেরই ভুল, সিট বেল্টটা খুলেছিলাম, বা যাই হোক আমার ভাগ্যে ছিল। তো দিয়ে আমার বর বললো যে তুমি ড্রাইভারের সাথে যাও, আমি এদেরকে নিয়ে যাবো। মানে ও তো কিছুতেই মেয়েটাকে ছাড়বে না, বুঝলে তো, কারণ ওকে ছেড়ে দিলে ও কোনো মতেই তারাপীঠ ঢুকবে না, জানা কথা। তো তখন
আমাকে নিয়ে যাওয়া হয়। আমি তারপর জানি না এদের ওখানে আর কিছু হয়েছিল কিনা। তো পরে সন্ধ্যেবেলা হয়, আমার সেলাই ততক্ষণে হয়ে গেছে। তো আমার বর বললো কি যে আমি স্পটে যাচ্ছি, মানে শ্মশানে যাচ্ছি, তুমি ওদেরকে নিয়ে আসবে। এবং আরো মানে কোনো রেস্ট ফেস্ট কিচ্ছু পাওনি, জাস্ট ওইভাবে ডাইরেক্ট? তা কিচ্ছু রেস্ট পাইনি। খাওয়া তো মানে গিয়ে জাস্ট হোটেলে খেয়েছি কোনো রকমে। তা আমার ছেলে তো খেয়েই আবার বমি শুরু করে দিল। যাই হোক, ও নিতে পারেনি, বাচ্চা এতটা ধকল নিতে পারেনি। তার মধ্যে আমার সেলাই হয়েছে। আমি নামও বলে দিচ্ছি, যারা তারাপীঠ থেকে দেখবে জানে, ভারত সেবাশ্রম। ওখানে ভালো কোনো ডাক্তারের চেম্বারও তুমি তারাপীঠে পাবে না, সব থেকে বাজে ব্যাপার। রামপুরহাট একটাই ভালো মেডিকেল আছে হসপিটাল, কিন্তু রামপুরহাটে গেলে আরো দেরি হয়ে যেত। ওখানে ভারত সেবাশ্রম বলে একটা আছে, খুব ভালো ট্রিটমেন্ট করে, ওরাই আমার সেলাই করেছে। তো ওইসব হওয়ার পর আমরা হোটেলে কিছুক্ষণ উঠি, চান টান করি। আর আমাকে আমার বর বললো আমি স্পটে যাচ্ছি, অনেকটাই দেরি হয়ে গেছে, হোমের আগুন টাগুন জ্বালতে হবে, আমার জব আছে, এসব করব, তারপর তোমাকে আমি ফোন করব, তারপর তুমি ওদেরকে নিয়ে আসবে, কিন্তু তার আগে মেয়েকে বলবেই না যে শ্মশানে যাওয়া হচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, এরকম দায়িত্বটা আমাকেই দিলে। যাই হোক, দিয়ে তারপর মেয়ের রুমে গেলাম। আমি রেডি হয়েছি। আমি রেডি হওয়ার পর মেয়ের রুমে গিয়ে নক করছি, ওর মা বাবাও ছিল। ওর মা দরজা খুললো। ওর মা বলছে দেখো না মা, কিছুতেই মেয়েকে জামা পরাতে পারছি না। আমি গিয়ে দেখছি মেয়ে জাস্ট একটা ব্রা আর মানে নিচে পড়ে আছে, কিছু আর পরানোই যাচ্ছে না। তো একটা ইয়াং মেয়েকে আমি কিভাবে তাহলে শ্মশানে নিয়ে যাবো? ওকে যখন, আর ওর বাবা ওর মা দুটো হাত ধরে আছে, কারণ ও দাপাদাপি শুরু করেছে। তারপর আমাকে যে দেখেছে তখন বলছে কি আমি যাব না, তোর বরকে বলে দে আমি যাব না। ঠিক আছে, আমি তো আওয়াজ শুনে আমার হয়ে গেছে হালুয়া। দিয়ে আমি জাস্ট এর বাবাকে ফোন করেছি। আমি বলছি তুমি শোনো, এই মেয়েকে আমাদের কম্য নয় নিয়ে যাওয়া, হয় তুমি আসো। তখন ও বলছে না আমি আসনে বসে গেছি, আমি আর উঠতে পারবো না। আমি তাহলে একে নিয়ে যাবো কি করে? বলছে আমি আমার দুটো শিষ্যকে পাঠাচ্ছি, আমি নাম বলে দিচ্ছি, বিশ্বজিৎ আর জগদীশ। ঠিক আছে, তো বললো আমি বিশ্বজিৎ আর জগদীশকে পাঠাচ্ছি, ওরা নিয়ে আসবে। তো আমি একটু মনে সাহস পেলাম। এবং এই যে দুজনকে পাঠালো, এরা কিন্তু হাট্টা কাট্টা জিম করা, মোটামুটি 5 ফুট 9 6 ফুটের মতো হাইট। ঠিক আছে, যথেষ্ট লম্বা, বেটে নয়, যথেষ্ট লম্বা। তারা দুজন এলো, দিয়ে বলছে তারপর ওই দুটো ছেলেকে পাঠানো হয়। ওই দুটো ছেলে আসে এবং ওই দুটো ছেলেকে দেখার পরে ও মেয়েটা বলতে থাকে যে কি বলে আমি যাব না, তোরা এলেও আমি যাব না। তো তখন বিশ্বজিৎ বলে যে তুই যাবি না, তোর ঘাড় যাবে। তারপর ওকে চ্যাংদোলা করে তোলে এবং তুলে যেই বাইরে, হোটেলের বাইরে পর্যন্ত নিয়ে এসেছে। তা আমাদের হোটেলটা তারাপীঠ থানার অপোজিটে ছিল, আজও সেই হোটেলই আছে। তো তারাপীঠ থানা থেকে একজন কনস্টেবল বেরিয়ে আসে এবং বলে যে এইভাবে কেন দুজন পুরুষ একটা মেয়েকে মানে যেন অত্যাচার করে নিয়ে যাচ্ছে আর কি কোথাও। ঠিক আছে, স্বাভাবিক। ওরা বলে এরকম কেন করছেন, একে নামান এক্ষুনি, ভীষণ রেগেই বলে। তো তখন আমরা, এবং না তারাপীঠ শ্মশানে কাজ করতে গেলে থানার পারমিশনও লাগে। তো থানার পারমিশন আমাদের অলরেডি ছিল, তো সেগুলো দেখানো হয়। বলছে সেসব ঠিক আছে, কিন্তু আপনারা এই মেয়েকে জবরদস্তি কেন নিয়ে যাচ্ছেন? তখন ওই মেয়ের মা বলে দেখুন আমি মেয়ের মা, আমি এখানে প্রেজেন্ট আছি, আপনার যদি মানে দম থাকে, আপনি যদি পারেন তাহলে মেয়েকে শ্মশানে আমার পৌঁছে দিন, ওই দুটো ছেলে ছেড়ে দেবে। ঠিক আছে, তখন তো চুল টুল একেবারে সামনে করে নিয়েছে, যাবো না আমি যাবো না করছে। তখন পুলিশের দেখে হয়ে গেছে, পুলিশ তখন কেস বুঝে গেছে। তখন বলছে ও আপনি মেয়ের মা? তখন উনি বলেন যে হ্যাঁ আমি ওর মা, আমি এখানে আছি, তো আমার মেয়েকে যা করছে আমি বুঝে নেবো, আপনি এখানে মাথা ঘামাবেন না, এটা পজেস কেস আছে। তখন পুলিশ সরে যায়। কিন্তু আমাদের পেছন পেছন আসে যে আদৌ আমরা কোন স্পটে যাচ্ছি বা কোন তান্ত্রিকের কাজ হচ্ছে। ঠিক আছে, এটা দেখতে আসে। তো তারপর আসা হয়, ওকে যেই স্পটে নামানো হয়, আমার বর তখন মন্ত্র করে যাচ্ছে পুরো, এবং হোমে আহুতি দিয়ে যাচ্ছে। তো তখন ওকে জাস্ট বসালো, আমি সরে গেলাম সাইডে, আর আমাকে ইশারা করলো তুমি, মানে কাজ শুরু হওয়ার আগে না আমার হাজবেন্ড একটা বন্ধন করে, ওই এরিয়াটা একটা বন্ধন করে, আর বলে যদি কারোর বাথরুমও পায় বেরোবার আগে অবশ্যই আমার পারমিশন নিয়ে বেরোবে, কেউ হুট করে এর বাইরে বেরিয়ে যাবে না, শ্মশানের যে কোনো কাজে যে কোনো। আর এই ক্ষেত্রে তো আরো বেশি একটু সাবধানতা অবলম্বন করতে হয়েছে। তো এবার আমরাও ঢুকে গেলাম, আমার ছেলেও কিন্তু প্রেজেন্ট, আজও আমার ছেলে কাজে যায়, ওইটুকু বাচ্চা। তো ওকে বসালাম ওর বাবার পাশে, আর ওর মেয়েটা বসলো একেবারে সরাসরি, মানে আমার মাঝখানে আগুন, এক প্রান্তে আমার হাজবেন্ড, অন্য প্রান্তে মেয়েটা বসে। ঠিক আছে, এবারও শুরু করেছে, তুই কি ভেবেছিস তুই আমাকে এখানে এনেই বাঁচাতে পারবি? আমরা একা নেই, আমরা 2 জন আছি। এবার জিনিসটা ডিসক্লোজ হচ্ছে। ঠিক আছে,
আমরা একা নেই, আমরা পীর বাবুকেও বলেছিল, পীর বাবা বলেছিল, হ্যাঁ, যে একজন পুরুষ আছে একজন স্ত্রী আছে। স্ত্রীর ব্যাপারটা যদিও বোঝা গেল, পুরুষের ব্যাপারটা এবার আমি আসি। শ্মশানে তখন ও নিজে বলছে, আমার হাজবেন্ড যখন বলছে তুই কে বল এবং তোর সাথে কে আছে বল, তখন ও বলে এটা আমার একদিনের আমি মানে ওর স্বর অন্য ছিল, মানে গলার আওয়াজ অন্য ছিল, আমি নর্মালি বলছি কৌস্তব। হ্যাঁ, তো ও বোঝায় যে আমার ওর মেয়ের ওপর বিয়ের পর থেকেই টান ছিল এবং আমি জানতাম যে ওই সম্পত্তি নিতে গেলে, বা শুধু সম্পত্তি না সমস্ত কিছু ভাগ নিতে গেলে এই মেয়েকে আমার রাস্তা থেকে সরাতে হবে, তারপরেই আমি বাচ্চা নেব, তার আগে আমি বাচ্চা নেওয়ার ট্রাইও করব না। ও কোনো ট্রাইও ওই জন্য করেনি, ওর বাচ্চাই হয়নি। তো ওই মেয়েটার প্রতি ওই যে বলতাম না প্যাডের মধ্যে লবঙ্গ গুঁজে গুঁজে দিত, তো এটা একটা বশীকরণ ক্রিয়া ছিল। এরকম আরো অনেক বশীকরণ ক্রিয়া করা হয়েছিল এবং তার মাধ্যমে ওর শরীরে পিশাচ চালান করা হয়েছিল। পিশাচ চালান? হ্যাঁ, পুরুষ পিশাচই নয়, পিশাচ চালান করা হয়েছিল এবং বহুদিন ধরেই ওর পিশাচটা ওর সাথে সঙ্গম করত, কিন্তু মেয়েটা বাচ্চা ছিল, বুঝতে পারেনি ব্যাপারটা। ঠিক আছে, যে ও, এবং আগেই আমি বলেছি কাকিমা বেঁচে থাকাতে ওর যাবতীয় সমস্ত কিছু ও কাকিমাকেই বলতো। যদি ওর কখনো ভেজাইনায় ব্যথা বা ব্রেস্টে ব্যথা বা কোথাও আঁচড় জ্বালা এগুলো হতো, মা জানতে পারেনি, বলেছে কাকিমাকে, এবং কাকিমা তো ভালো করেই জানে কেন হচ্ছে এসব, তাই কাকিমার ট্রিটমেন্টেরও কোনো ব্যবস্থা করেনি এবং কাকিমা কাউকে বলারও বাড়িতে প্রয়োজন মনে করেনি, কারণ আসল তো যে করছে সেই তার কাছেই গিয়ে বলছে না, এটাই হয়ে গেছে গন্ডগোল। তো এবার বলে যে এই রিমি নামটা কে দিয়েছে? আমি। তোরা এখনো ওই নামে ডাকিস কেন? ওকে ওই নামে ডাকা মানে তো আমাকেও ডাকা, বুঝলে তো? মানে কাকিমারা মারা যাওয়ার পর এদের সবার আগে উচিত ছিল ওই রিমি অস্তিত্বটাকে শেষ করে দেওয়া নামটা। আচ্ছা আচ্ছা। ও নিজেই বলছে, তখন বলছে পিশাচ আছে। কি পিশাচ? কে করেছে? না আমি করেছি, আমি পাঠিয়েছি, আমি ব্ল্যাক ম্যাজিক করতাম, আমি ওর ওপর দীর্ঘকাল ব্ল্যাক ম্যাজিক করেছি। আমার বর ওকে জিজ্ঞেস করছে, ঝাপটা মারছে আর বলছে যতই মার আমি যাব না, আমি অনেক দিন ধরে আমি গেলে ওকে নিয়েই যাব। তা আমার বর বলে তারাপীঠ এই মহা শ্মশান থেকে যদি তুই ওকে নিয়ে বেরোস তাহলে শ্মশান সিদ্ধপীঠ আর থাকবে না রে, তোর হিম্মত আছে তুই করে দেখা, তোকে চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ করছি আমি শ্মশানে বসে, ঠিক আছে? আমি চ্যালেঞ্জ করছি এবং আমি তো খুবই নগণ্য, এখানে মা আছে, এখানে মায়ের ছেলে গুরু বামদেব আছে, এই তারাপীঠ সিদ্ধপীঠ থেকে তুই কি করে সফল হয়ে বেরোস তুই আমাকে দেখিয়ে দে। তারপরে আরো কিছু দ্রব্য আছে তন্ত্রোক্ত, এখানে আমি নাম বলবো না, সেগুলো বলা উচিত না। কিছু তন্ত্রোক্ত দ্রব্য দ্বারা কাজ হয়, হোমে আহুতি চলতে থাকে। তারপরে ও একটা সময় একেবারে নাচ করতে শুরু করে। সেও একবার দেখবার দৃশ্য, মানে শ্মশানে যারা আরো অনেকেই আসে তো তারা দাঁড়িয়ে গেছিল ওখানে দেখতে, কিন্তু তাদেরকে আমার বড়রা বলছিল সরে যান, একদম সরে যান, চলে যান, এটা দেখার কিছু না। নাচটা কি নাচ করছে? বিহু নাচ করছে, মানে নানান রকম ভাবে আসামি বিহু নাচ করছে, মানে নানা রকম ভাবে আমাদেরকে বিভ্রান্ত করছে, বুঝলে তো? কারণ ওখানে ওর নাচ দেখাবার কোনো কারণই নেই। সুন্দর নৃত্য করতে শুরু করেছে, মানে তুমি না চাইলেও দেখবে, একদম স্টেপ বাই স্টেপ সুন্দর। তো এদিকে শ্মশানে মহামৃত্যুঞ্জয় হচ্ছে, নানান রকম মন্ত্র উচ্চারণ হচ্ছে জোরে জোরে। যারা তারাপীঠ শ্মশান গেছে অমাবস্যায় তারা জানবে, স্পটে স্পটে কাজ হয়। তো যখন মহামৃত্যুঞ্জয়ের এত ভাইব তৈরি হচ্ছে, একটা পজিটিভ ভাইব ক্রিয়েট হচ্ছে, ওর কিন্তু সমস্যাও হচ্ছে, কিন্তু ও সুন্দর উইদাউট গান, কোনো গান বাজছে না, কিন্তু ও বিহু নাচ নেচে যাচ্ছে। তখন আমার বর বলছে তোর এখানে নাচ দেখতে আমরা বসে নেই, চুপচাপ ছাড় আর বেরো, আর এত সময় নেই আমার। তারপরে আরেকটা কি দ্রব্য ওর মুখে মারলো, ও নাচ টাচ বন্ধ করে একদম ধড়াম করে পড়ে গেল শ্মশানে, একদম লুটিয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার পর কিছুক্ষণ পর মুখে চোখে জল দিতে উঠলো, উঠে বলছে তুই গেছিস তার প্রমাণ দে, তুই গেছিস তার প্রমাণ দে। বলছে এবার তোরা থাম, আমার সারা শরীর জ্বলছে। এইবারে যে কণ্ঠস্বরটা আসছে এবার পুরুষের, বলছে আমি আর থাকতে পারছি না, আমাকে অনেক দিন ধরে আবদ্ধ করে রেখেছে, আমাকে এবার মুক্তি দে, বুঝলে? তুই আমাকে মুক্তি দে। মানে বোঝা যাচ্ছে পিশাচটা যেটা না, ওটা ইচ্ছাকৃত ভাবে থাকতে চায় না, ওকে জোর করে ওই যে বেঁধে রেখে দিয়েছিল ওর কাকিমা, তারপর তো কাকিমাটা মরে যায়, তো ওকে মুক্ত করা হয়নি, বুঝছো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পিশাচটাও মুক্তি চাইছিল। তখন বলে যে আমাকে মুক্তি দে, আর ওর কাকিমা বলে আমি কথা দিচ্ছি আমি আর মেয়েটার শরীরে আসবো না। তো তখন আমার বর বলে প্রমাণ দিয়ে যা। কি প্রমাণ? না তোর সামনে যে ঘরটা রাখা আছে তার আমার কাছে, ওই ঘরটা আমি ফাটিয়ে জলটা বের করে দিয়ে চলে যাও, ঠিক আছে?
এমনই ফাটাবো 2 ফাঁক করে দেবো জল বের করে। তখন বলছে তো তোর কথার কোনো দাম আছে? বলছে শোন, মানুষের কথার দাম নেই কিন্তু আমাদের কথার দাম আছে। আমি আসবো না বলেছি মানে আমি আসবো না, তবে আমি জানি না তো এই মেয়ে বাঁচবে কিনা, এই কথাটা কিন্তু বলেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা কিন্তু, এটা এই পিশাচটা বলেছিল? হ্যাঁ, না কাকিমাটাই বলেছে আচ্ছা, ওকে, যে আমরা দুজনেই চলে যাব, ওই পিশাচটাকেও আমি মুক্ত করে দেবো যাকে আমি বদ্ধ করেছি, কিন্তু ওই মেয়ে বাঁচবে কিনা আমি বলতে পারছি না। এখানে একটা কিন্তু আমাদের মনে তখন থেকে গেছিল, ঠিক আছে? তো এবার বলে যে ঠিক আছে তুই যাবি, তার প্রমাণ দে না। সত্যি কৌস্তব সঙ্গে মানে সামনে একটা ঘট রাখা ছিল, স্পটে যারা ছিল প্রত্যেকে দেখেছে, কেউ ঘরটাকে ছয়নি কিছু না, অটোমেটিক ঘরটা ধাপ করে ফেটে গেল, মাঝখান দিয়ে পুরো জল গড়িয়ে বেরিয়ে গেল। এটা এবং মেয়েটা রিমি একদম নেতিয়ে পুরো মায়ের কোলে পড়ে গেল, একদম পড়ে গেল। তারপর সব স্বাভাবিক, একদম শান্ত পরিবেশ হয়ে গেল। রাত্রিবেলা আরো কিছু ক্লায়েন্টের কাজ ছিল, কাজ হলো। তারপর বাড়িতে হোটেলে আসা হলো, ওকে খেতে দেওয়া হলো, খেলো। ও বলছে কি না আমার খেতে ভালো লাগে না, গা গুলাচ্ছে। তো বলছে তুই কি খাবি বল? না আমার খুব খেতে ইচ্ছা হচ্ছে, কি বলে কোল্ড ড্রিঙ্কস আর বিরিয়ানি পাওয়া যায় এখানে, তবে আমি মাছ মাংস খাবো না, আমি নর্মাল আলু বিরিয়ানি খাবো। ঠিক আছে, মেয়েটা বলে নর্মাল আলু বিরিয়ানি খাবো, মাছ মাংস খাবো না। তখন ওর মা ওকে খুঁচিয়ে বলছে তুই মাছ খাবি না, মাছ খেতে ইচ্ছা করছে না। তখন আমার হাজবেন্ড বললো দেখুন, ইশারা করে বললো যে এই ব্যাপারে আর কোনো কথা বলবেন না, ও কি খেতে চাইছে কি করতে চাইছে, মেয়েকে ফ্রেশ করে আগে চান করান, ভালোভাবে চান করান, তারপরে যা কবজ টবজ দেওয়ার আমি দেবো। তো ওকে সেই রাতেই ওই হোটেলেই চান টান করানো হয়, শ্মশান থেকে ফিরে এরকমই আমরা সবাই চান করি, চান করানো হয়। তারপরের দিন সকালে তারা মার ভালোভাবে পুজো দেওয়া হয়। আবার তারা মার চরণ আছে শ্মশানে, সেই চরণে পুজো দেওয়া হয়। মায়ের কিছু ফুল, চরণ মায়ের ধুইয়ে না, আলতা দিয়ে মায়ের চরণ ধুইয়ে কাপড় দিয়ে মুছিয়ে সেই কাপড়টা আমরা নিয়ে আসি ঘরে, ঠিক আছে? তো ওর মাকেও সেই পদ্ধতি বলে দেওয়া হলো। ওর মাকে বলা হলো দেখুন এখানে ধর্মকে টেনে আনবেন না, এই কাপড়টা আপনার ঘরে বেঁধে দেবেন, পোটলাটা মায়ের চরণ মোছা কাপড় রেখে দেবেন, এসব বলে দেওয়া হলো। আর তাছাড়া আমাদের তন্ত্রোক্ত যা প্রতিকার দেওয়ার, কবজ টবজ দেওয়া হলো এবং বলা হলো এ যেন মেয়ে সারা জীবন গলায় রাখে, এমনকি বিয়ে দেওয়া হয়ে গেলেও যেন গলায় রাখে। তো ওর মাও রাজি হয়, ওরা বাড়ি চলে আসে, কোনো উপদ্রব হয় না। তারপর কন্টিনিউয়াস প্রায় রোজ ফোন করতো এবং বলতো হ্যাঁ গুরুজি মেয়ে ভালো আছে ভালো আছে। এবার বলি কৌস্তব, সেই চরম খারাপ খবরটা 2024 জানুয়ারি মাসে এন্ডে, মানে ধরো 25শে জানুয়ারির পর ফোন আসে। ওর মা ভীষণ কাঁদতে কাঁদতে ফোন করে, বলে গুরুজি আপনাকে মাঝখানে আর ফোন করা হয়নি, কি ব্যাপার? না আমার মেয়েকে নিয়ে খুব ভুগছিলাম, ওর হঠাৎ করে ইউটেরাসে ক্যান্সার ধরা পড়ে, একদম 3rd স্টেজ। তাই? হ্যাঁ 3rd স্টেজ ক্যান্সার ধরা পড়ে, আমার মেয়ে মারা যায়। কখন মারা যায়? না জানুয়ারির 15 তারিখে মারা যায়, মানে 10 দিন বাদে ওর মা ফোন করেছে 25 তারিখে, ঠিক আছে? বাঁচলো না শেষ অবধি? না, শেষ অবধি মেয়েটা বাঁচলো না, খুব দুঃখের কথা। তা এবারে এটা হতে পারে ডাক্তারি মানে অনেকেই বলবে এটা তো একটা রোগ, ইউটেরাস ক্যান্সার, এটা তো রোগের ব্যাপার, এর সাথে পিশাচের কি সম্পর্ক? কিন্তু আমি একটাই কথা বলবো, এটা ভুলে গেলে চলবে না যে ওর সাথে দীর্ঘদিন একটা পিশাচ সহবাস করেছে, তাই তো? এবার এটা একটা কিন্তু আমাদের সকলের একটা গোলক ধাঁধায় থেকে গেল যে এটা কি সত্যি স্বাভাবিক একটা ক্যান্সার, নাকি এর পেছনে সত্যি ওই অতি ভৌতিক ব্যাপারটা আছে? এটার উত্তর কিন্তু পেলাম না। ওর কাকিমা আর এই পিশাচ নিয়েই প্রসেস করে। হ্যাঁ, মানে ওর কাকিমা যে বলে গেছিল যে তবে শ্মশানের ওই কথাটা যে আমি তো চলে যাব, বা আমি ওকে পিশাচকেও নিয়ে যাব, আমি চলে যাব, কিন্তু ও কি বাঁচবে তার কোনো গ্যারেন্টি নেই। মানে ও যে মেয়েটা কি থাকবে, এই যে কথাটা বলেছিল, এই কথাটা যদি আমি তুলে আনি তাহলে এটা কি স্বাভাবিক কোনো রোগ? আমাকে বলো। তাহলে যদি স্বাভাবিকই রোগ হবে তাহলে ওর কাকিমা কেন এই কথাটা বলেছিল শ্মশানে, তাই না? বাচ্চা একটা মেয়ে মারা গেল, বাচ্চা মেয়ে, মাধ্যমিক হওয়ার পরে হয়তো, তাও তো অর্ধেক দিন পড়াশোনা বন্ধই করে দিয়েছিল। মা ভেবেছিল পুরো সবকিছু ঠিকঠাক হয়ে যাক, তারপরে মেয়েকে ফ্রেশ ভাবে আবার স্কুলে করা হবে। মেয়েটার মানে এই জার্নিটা শেষ করে মেয়েটা বাড়িতে গিয়ে একটু স্বাভাবিক ছিল, তারপরেই ওর ক্যান্সার ধরা পড়ে এবং ডাক্তার বলে একদম 3rd স্টেজে নিয়ে এসছেন। কিন্তু সব থেকে আশ্চর্যের ব্যাপার, একটা ক্যান্সার হ্যাঁ হয় অনেকেরই 3rd স্টেজ ধরা পড়ে, কিন্তু তার তো কেমো করা টাইমিং দেয়, তাই তো? যে বিভিন্ন হসপিটালে গিয়ে কেমো করবো এই করবো বলছে, কিছু টাইমই দিল না। মানে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, 3rd স্টেজ ধরা পড়লো, 1 সপ্তাহের ভিতর মেয়ে মারা গেছে।
এবং খুব রিসেন্ট ঘটনা, এই জানুয়ারিতে এই চ্যাপ্টারটা শেষ হয়। তো আজও আমাদের দুঃখ লাগে যে এত চেষ্টা করেও মানে বাঁচানো তো গেল না আলটিমেট। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এবং কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না, যাতে কিউরিওফাইটের প্রত্যেকটা হরর ডোজের আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। এবং আপনিও যদি আপনার সাথে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে চান কিউরিওফাইটের এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিংয়ের মাধ্যমে, তাহলে অবশ্যই যোগাযোগ করুন ইমেল করে kiuriofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। ইনস্টাগ্রামে আমরা কিন্তু হরর কন্টেন্ট দেওয়া শুরু করেছি, অবশ্যই সেগুলি দেখতে ফলো করুন। তাহলে চলুন দেখা হচ্ছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি ঘোষলি কল রেকর্ডিং শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।